আসসালামু আলাইকুম। আজকে স্পেশাল সাবজেক্ট ওয়ালাইকুম আসসালাম। অনুষ্ঠানে আমি আবার চলে এসেছি। আমাদের সাথে গেস্ট আছেন ফারিহা নওশীন। উনি এই মুহূর্তে কানাডার টরন্টোতে আছেন। উনার সাথে আমরা একটা নতুন বিষয় আলাপ করব। যেই বিষয় নিয়ে আজ পর্যন্ত আমার পেজে সেভাবে আলাপ হয়নি। সেটা হচ্ছে ছোট বাচ্চাদের প্রি স্কুল এবং ডে কেয়ার। উনি ওখানে গত প্রায় ৫ বছর ধরে এই কাজেই নিয়োজিত আছেন। এখানে যেহেতু উনি চাকরি করেন এবং বাংলাদেশেও দীর্ঘদিন উনি উম, মানে বিখ্যাত ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার ছিলেন, সেহেতু উনার এ সম্পর্কে যথেষ্ট আইডিয়া। যেহেতু এটাই উনার পেশা, সেহেতু আমি উনাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের শোতে। এখন আমি উনার সাথে কথাটা শুরু করতে চাই। প্রথমেই আমার কিছু কোয়ারিজ আছে। যেরকম একটা শব্দ আমরা প্রায় শুনে থাকি, সেটা হচ্ছে মন্টেসরি। তো আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি কথা শুনতে পাচ্ছি, কথা কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছে। কথা একটু ভেঙে ভেঙে যাচ্ছে, তাই না? এটা হয়তো বা আমাদের ওইটা ভালো না, নেটওয়ার্কটা ভালো না, এই জন্য। আহ, আমি কি আবার কোয়েশ্চেনটা করবো আপনাকে? বলছিলাম যে মন্টিসরি প্রক্রিয়ার উপরে একটু হ্যাঁ, কোশ্চেনটা যদি একবার করো খুব ভালো হয়। আমি মন্টিসরি প্রক্রিয়ার উপরে একটা ধারণা চাচ্ছিলাম। আমরা প্রায় শুনে থাকি যে মন্টিসরি মেথডে বিদেশে ছোট ছোট বাচ্চাদেরকে প্রি স্কুলে পড়ানো হয় কিংবা ট্রেনিং দেওয়া হয়। এইটা আসলে কি, মানে এটা কি ধরনের মেথড? শুধু শুনেই থাকি, কিন্তু আমাদের দেশে এমন কোনো আহ, শব্দ প্রচলিত নেই কিংবা এরকম কোনো মেথড আমরা ফলো করি না সাধারণত প্রি স্কুলে। এই সম্পর্কে একটু আলোচনা করতে চাচ্ছি যে এটা কি, কথাটার মানে কি। মন্টেসরিকে আমরা বলতে পারি একটা সেন্টার। এখানে ১.৫ বছর থেকে ৬ বছরের বাচ্চারা অ্যাডমিশন নিতে পারে এবং এটা আমাদের ওপেন থাকে সকাল ৭টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এটা রেগুলার কোনো আমাদের স্কুলের মতন টাইম থাকে না, এটা জাস্ট ওপেন থাকে সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত। সো হচ্ছে বেশিরভাগ বাবা মাই জব করেন, তো মোস্ট কেসেস বাচ্চাদের ৭টা থেকে ৯টার মধ্যে তারা বাবা মারা ড্রপ করেন এবং যখন তাদের কাজ শেষ হয় অ্যাপ্রক্সিমেট ৪টা থেকে ৬টার মধ্যে তারা আসে বাচ্চাদেরকে পিক করতে। তো বাচ্চারা যখন এখানে ভর্তি হয়ে যাচ্ছে, সো আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে বাচ্চাগুলোকে সারাদিন টেক কেয়ার করা, তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করা, তাদেরকে ডিসিপ্লিন ম্যানার, ওদের বিহেভিয়ার এবং তাদের পাশেও এডুকেশনে পার্টিসিপেট করানো, কিছু পড়াশোনাও করানো হয় বাচ্চাদের ছোটবেলা থেকেই। এর জন্য আমাদের ট্রাই করি বাচ্চার ক্লাসরুমের এনভায়রনমেন্টটা এমন হোক যেন ছোট বাচ্চা কিন্তু কিউরিয়াস হয় নতুন জিনিসে এবং জানতে চায়। এভাবে করে এমন একটা পরিবেশ রাখা হয় তারা যেন একটা খেলার ছলে, মজা করার ছলেই তারা পড়াশোনাও করতে পারে, প্লাস পাশাপাশি তাদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল এই যে ফিলিংস গুলো আছে, গ্রোথ আছে, সেগুলো যেন প্রপারলি ডেভেলপ করে। আচ্ছা, তাহলে এই মেথডটা হচ্ছে বাচ্চাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করা এবং এমন একটা ক্লাসরুমের পরিবেশ তৈরি করা যাতে তারা ঘরের কাজও শেখে, পাশাপাশি স্কুলে যাওয়ার আগে ছোট ছোট পড়ালেখাগুলোও শিখতে পারে। যেরকম আমরা যেরকম প্রি স্কুলে বাচ্চাদের কালার চেনানো, জি। তারপরে বিভিন্ন উইকের নাম চেনানো, মান্থের নাম, এগুলো কি এখানে শেখানো হয়? কারণ বাচ্চারা তো বেশ ৩-৪ বছর বয়স পর্যন্ত থাকে। এই পড়ালেখাগুলো কি এই মেথডে কিংবা এইসব ডে কেয়ারে শেখানো হয় প্রি স্কুলে? শোনা যাচ্ছে আমার আমাদের কথা? এখানে বাচ্চাদেরকে আমরা শেখানোর জন্য আমরা বাংলাদেশে বেশিরভাগ যদি আমি যখন বাংলাদেশে ছিলাম তখনও কিন্তু একটা টিচার ছিলাম, কিন্তু এখানে পড়াশোনার স্টাইলটা একটু ডিফারেন্ট, কারণ আমরা চাই যে বাচ্চারা যেন পড়াশোনা বলতে বোর্ড, বই, খাতা, পেন্সিল এভাবে তারা ফিল না করে। তো আমরা ট্রাই করি বাচ্চাকে এডুকেশন দেওয়ার জন্য এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, সে যেন তাকে এক্সপ্রেস করতে পারে। ছোট বাচ্চাদের দেখবেন যে বাচ্চা এক একভাবে ফিল করে, একটা কালারের নাম হোক বা একটা ফলের নামও যদি শেখাতে হয়, আর কিছু বাচ্চা আছে দেখে শিখতে পারে, কিছু বাচ্চাকে খাওয়ালে শিখতে পারে, কিছু বাচ্চা ছবি আঁকলে ডিফারেন্ট ওয়েতে শেখানো হয়। তো আমরা বাচ্চাদেরকে শেখানোর জন্য যেটা করি, প্রতিদিন সকালবেলা আফটার তাদের ব্রেকফাস্ট আমরা একটা সার্কেল বানাই। সার্কেলে বা টিচাররাও বসে, তাদের স্টুডেন্টসরাও বসে, বসার পর গুড মর্নিং একটা সং,
ইউ সং হয়, এবং হাউ আর ইউ সংটার মধ্যে কিন্তু আর প্রত্যেকের নাম মেনশন করি। এভাবে করে গান গেতে গেতে ছড়ার বলতে বলতেই আমরা বাচ্চাদেরকে অ্যালফাবেটও শেখাই, নাম্বার শেখানো হয়, কালার শেখানো হয়, কিন্তু শুধু ছড়াতে না, তার সামনে কিছু যখন অ্যালফাবেট করি ব্লকস থাকে, ছবি থাকে, তারা সে অ্যালফাবেট বললো আমরা এ পিক করে তাদের হাতে দিই, ওকে আমাকে আবার এটা ব্যাক করো, তখন সে আমার হাতে, এভাবে খেলার ছলেই তার অ্যালফাবেট গুলো, নাম্বারস গুলো শেখে। এবং পাশাপাশি আমরা ছোট বাচ্চাদের 7 days of a week সেটা নিয়ে একটা রাইমস থাকে, সং থাকে, 12 months, এবং ওয়েদারও বাচ্চাদের কিন্তু বলা হয় যে আজকে কেমন ওয়েদার, কোন সিজন। এবং ওয়েদার দেখানোর সময় আমরা বাচ্চাকে বলি ওকে দেখো তো বাইরে তাকিয়ে, হোয়াট ডু থিঙ্ক আজকে ওয়েদারটা কেমন। তখন ওরা তো বাচ্চারা পট করে গেস করে বলতে পারে না, পাশাপাশি আমরা ছবি দেখাই, সানি, উইন্ডি, ক্লাউডি, স্নোফল হচ্ছে কিনা যখন দেখাই, তো অনেক সময় বাচ্চারা বলতে পারে, আবার কিন্তু বাচ্চারা বলতেও পারে না। তারা যদি ভুলও বলে, আমরা কিন্তু নো বলা নিষেধ, আমাদের বাচ্চাদের নো বলা যাবে না। যদি তারা ক্লাউডি চিড়ে তারা যদি বলে, তখন আমরা বলি আমি সান দেখতে পাচ্ছি না, কোথায় সান, আমি তো শুধু রেইন দেখতে পাচ্ছি, তোমাকে তাহলে মনে হয় আজকে রেইনি ডে? তখন এমন করে বাচ্চাদেরকে বলা এটা রেইনি। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের স্কুলে কিন্তু বাচ্চাদেরকে আমরা ডিভাইড করি এজ ওয়াইজ। যেমন টডলার্স এর বাচ্চাদের কিন্তু এজ শুরু হয় 2.5 বছর থেকে, 1.5 বছর থেকে, 1.5 থেকে 2.5 একটা সেকশনে থাকে, 2.5 থেকে 3.5, এরপর তারা আবার প্রি স্কুলে চলে যায়। প্রি স্কুলে এরকম এজ ওয়াইজ 2-3টা সেকশন থাকে। তো আমরা যে বাচ্চা টডলার্সে থাকে, 1.5 বছরের বাচ্চার কতটুকু কথা বলতে পারে, কিন্তু তাদেরকেও কিন্তু আমরা এডুকেশন ট্রেনিং পার্টও বাদ দিই না। এই কালার শেখানোটা আমাদের পার্ট অফ এডুকেশন, এবং ওটা 1.5 বছরের বাচ্চারা শুনতে শুনতেই শিখবে সেই মেথড করে, এবং কোন বাচ্চা সায়েন্টিফিক্যালি হয় সেটা ফলো করে সেভাবে প্রেজেন্ট করতে। কালার নাম শেখানোর সময় আমরা অনেক সময় এমন হই, আমি একটা আইসক্রিম সেলার, আইসক্রিম বিক্রি করছি, তো আমার কাছে বিভিন্ন কালার আইসক্রিম আছে, ফাইন, কে নিবে রেড আইসক্রিম, বাচ্চাদের দিয়ে দিলাম। তখন আবার যখন ব্যাক নিয়ে আমি বলি আই ওয়ান্ট দ্য ইয়েলো আইসক্রিম ফার্স্ট, তখন যার হাতে ইয়েলো থাকে তাকে দেখে বলি তোমার আইসক্রিমটা কালারটা কি, ইয়েলো, ওকে ফাইন, আমাকে তুমি এটা ব্যাক করো। এভাবে করে আমরা খেলার ছলে, কবিতার ছলে, এভাবে করে খেলতে খেলতে বাচ্চাদেরকে পড়াশোনা আপনি তো করি। বাচ্চা কথা বাংলাদেশে বলতে পারলেও শেখে টডলার্স থেকে। জি, বাংলাদেশে কি প্রক্রিয়াটা এরকম মনে হয় আপনার? কারণ আমার যেটা মনে হয় যে আমাদের এখানে প্রি স্কুল মানেও কিন্তু যতই খেলার ছলে বলি, তারপরেও কিছু ক্রাফটিং এর জিনিস থাকে, কিছু কাগজ কলম থাকে, প্যাস্টেল কালার থাকে, ওয়াটার কালার থাকে, এবং সেটা দিয়ে বাচ্চাকে চেয়ার টেবিলে বসিয়ে দেওয়া হয়। মানে পিকচারের মাধ্যমে, ফুডের মাধ্যমে, যেটা বললেন সেভাবে কি বাংলাদেশে কাজ করা হয় প্রি স্কুল কিংবা ডে কেয়ারে? আমি যখন বাংলাদেশে ছিলাম আমি বেশিরভাগ ক্ষেত্রে পড়াতাম ক্লাস 1-2 এই ধরনের লেভেলে। তারপর তখন আমি প্লে গ্রুপের বাচ্চাদের দেখেছি, আমাদের এখানে তো প্লে গ্রুপের বাচ্চা 3 বছর বয়সে ভর্তি হয়, ওদেরও খাতা থাকে, কলম থাকে, বোর্ডে অ্যালফাবেট লিখতে হয়। এখানে কিন্তু বাচ্চাদের আমরা ইভেন 4 বছরের বাচ্চাদের লিখতে বলি না, ওরা কলম দিয়ে দেই, ওরা এলোমেলো দাগাদাগি করতে করতে, সামনে যদি আমরা হয়তো দিলাম যে লেটস ট্রাই টু রাইট অ্যালফাবেট, আমরা তাকে কখনো লিখে হাত ধরে না কেমন করে লিখতে হয়। আমার মনে হয় যে এভরিডে ইফ ইউ কিপ অন প্র্যাকটিসিং, তাহলে হয়তো আজকে না হোক 5 দিন, 6 দিন, 7 দিন পরে বাচ্চাটা ঠিক নিজের চেষ্টাতেই অ্যালফাবেট গুলো লিখতে শিখবে। কিন্তু এখানে ঠিক বই খাতা দিয়ে এভাবে শেখানো হয় না। কিন্তু মাঝে মাঝে আমরা আমি তো বই ঢাকাতে খাতা যখন ইউজ ছিলাম করি। তখনও অনেক সময় আমাদের যে সুপারভাইজার ছিল তাদেরকে বলতাম যে এক্সাম কি দরকার আছে প্লে গ্রুপের বাচ্চাদের? তো কিন্তু আমাদের পলিসিতে বাচ্চাদের বই খাতাতে লেখাও হয়, ওরা এবং অ্যালফাবেট শুধু এটা শেখে না, এ ফর অ্যাপল কি হয় সেগুলো মুখস্থ করে ফেলে। হ্যাঁ, কিন্তু এখানে এটা আমরা করি মানে না। এখানে এটা এটা একটা বিশাল পার্থক্য, কারণ এটা নিয়ে এখন আমাদের অনেক প্যারেন্টসও কনসার্ন হয়েছেন যে এত ছোট বাচ্চাদেরকে বই খাতা দিয়ে পড়াশোনা শেখানোর কি দরকার, কিন্তু শেখানো হচ্ছে, স্কুল হ্যাঁ, বলেন, এবং পাশাপাশি এক্সামও হয়। এক্সামও হয়। এটা মানে একটা অদ্ভুত ব্যাপার যে এদের এক্সাম হয়, এরা কালার পারে কিনা সেটা চেক করার জন্য আমরা এক্সাম নিচ্ছি, কিন্তু কি দরকার আসলে এত ছোট বাচ্চার তো এটা প্রয়োজন নেই। যদি এত উন্নত দেশে এটা প্রয়োজন হ্যাঁ, বোধ না করে, বাচ্চাদেরকে আমরা তাহলে যেমন আমরা কালারের কেন? অ্যাক্টিভিটিস হচ্ছে, আজকে মাঝে মাঝে আমরা এমন করি আজকে আমাদের গ্রিন কালার নিয়ে খেলা হবে, সো আমরা গ্রিন দিয়ে লিভস আঁকি, পাতা আঁকছি, গ্রিন দিয়ে কোনো হয়তো একটা ক্যাটারপিলার রাখলাম, টার্টল এঁকে দিলাম, কালার করলো, সো আজকে কালার হবে অল গ্রিন। সো এভাবে হোল ডে আমার লাইট গ্রিন, ডার্ক গ্রিন ছাড়া অন্য কোনো কালারই সেদিন বাচ্চাকে দিই না। ওকে বলি না গ্রিন কালার, কি কালার, গ্রিন এটা বলি না, তখন বলি লিভসটা গ্রিন কালার, ওকে লেস কালার, এমন করতে করতে হোল ডে গ্রিন দিয়ে ইউজ করছে, কখনো লাল ইউজ করছে, ইয়েলো ইউজ করছে। এবং যখন কখনো আমরা প্রেফার করি আজকে আমরা সারাদিন আজকে বাচ্চাদের প্যারেন্টসকে বলতে নেক্সট ডে আমাদের একটা ইয়েলো কালার নিয়ে কাজ হবে, যদি ট্রাই করবেন বাচ্চাকে ইয়েলো ড্রেসটা পরাতে। ইয়েলো। সো ওদের চারপাশে যদি ইয়েলো কালারটা থাকে তখন ওরা কিন্তু ইয়েলোটা একটু মনে রাখার চেষ্টা করে। এভাবে আমাদের অ্যাক্টিভিটি
থাকে, যে কোনো নট অনলি কালার্স, যখনই কিছু শেখানোর চেষ্টা করি, প্ল্যান্স থাকবে তখন আমাদের সামারে যেমন ফুল বেশি রাখি, গাছপাতা বেশি রাখি, আবার উইন্টারে আমাদের সব স্নো, এই ধরনের অ্যানিমালস, এই ধরনের ক্লাউডের ছবি চারদিকে বেশি থাকে, তারা যেন ওয়েদার সিজন গুলো দেখতে দেখতে ইউজড হয়, যেটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা। আর এরপরে আরো কোয়েশ্চেন আছে আমার, সেটা হচ্ছে প্রি স্কুলটা শেষ করার পরে বাচ্চা যখন নর্মালি স্কুলে যায়, সে কোন ক্লাসে ভর্তি হয় গিয়ে? ক্লাস 1-এ? আমার কথা কি শোনা এখানে যাচ্ছে? বাচ্চাগুলো 6 বছর বয়স পর্যন্ত এই মন্টেসরি বা প্রি স্কুলে থাকে, এরপরে একটু ভেঙে ভেঙে যাচ্ছে। আচ্ছা, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। যেটা বলছি, এরপরে কি সে ক্লাস 1-এ ভর্তি হয় মন্টেসরি? আমি দিদি, আমার এখানে মনে হয় তুমি ভিডিওটা অন করো না। আচ্ছা, না, এখন এখন বোধহয় আমি শুনতে পাচ্ছি আবার। আচ্ছা, যেটা বলছিলাম, এখানে বাচ্চারা 6 বছর বয়সে পর্যন্ত এই স্কুলটা থাকে। বাই দ্যাট টাইম আমরা ট্রাই করি বাচ্চাটাকে বিভিন্ন অ্যাক্টিভিটিসে সেলফ ডিপেন্ডেন্ট করে দেওয়া, যেমন তারা যেন নিজেরা নিজেরা তাদের খাওয়া দাওয়া করতে পারে, কাপড় চেঞ্জ করতে পারে, ওদের ইনডোর এবং আউটডোর শুটা কিন্তু আলাদা থাকে। তো আমাদের বাচ্চা যখন স্কুলে আসে, আমাদের বাচ্চার জন্য আলাদা আলাদা ক্যাবিনেট থাকে, সেখানে তাদের জ্যাকেটটা রাখবে বা শার্টটা রাখে, তারপর তাদের শুটা রাখে, আউটডোর শুজ, তারপর ইনডোর শুটা পরে নেয়। এভাবে করে তাদেরকে ট্রেনিং হয়, এবং এই ট্রেনিংটা চলে 6 বছর পর্যন্ত। তো বাই দ্যাট টাইম তারা কিছু আলফাবেটও শিখে যায়, নাম্বারসও শিখে যায়। আর কানাডার বাচ্চারা অ্যাডমিশন নেয় 6 বছর বয়সে ক্লাস 1-এ। তো বিফোর দ্যাট আমাদের যখন এখানে মন্টেসরি বা প্রি স্কুলের ট্রেনিংটা শেষ হয়ে যায়, তখন আমরা গ্রাজুয়েট একটা সার্টিফিকেট দিই, প্রি স্কুল গ্রাজুয়েট। তখন এই গ্রাজুয়েশন সার্টিফিকেটটা নিয়ে তখন তারা স্কুলে চলে যায় ক্লাস 1-এ। ইটস নট এসেনশিয়াল, কিন্তু বাচ্চারা যখন নাকি জানে যে সে অলরেডি বাচ্চাদের সঙ্গে, অন্য ফ্রেন্ডদের সঙ্গে কিভাবে খেলতে হয়, টিচারের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করতে হয়, কিভাবে এক্সপ্রেস করতে হয়, সেখানে তার যে টিফিন বক্সটা কোথায় রাখবে, তখন সে যখন স্কুলে যাচ্ছে সে কিন্তু আনকমফোর্টেবল ফিল করে না। এই জন্য প্যারেন্টস চায় অ্যাটলিস্ট স্কুলে যাওয়ার আগে সে যেন ট্রেন্ড হয়, এবং সে যেন আনইজি ফিল না করে। তো দ্যাটস ওয়াই বাচ্চাদের স্কুলের আগে মোস্ট অফ দ্য কেসেস, যেসব বাচ্চা বাবা মা কাজ করেও না, করে না, তারাও কিন্তু 4-5 বছর হলে বাচ্চাদেরকে একবার প্রি স্কুল অ্যাডমিশন দেয়, প্রি স্কুলে যেন অ্যাডমিশন তারা দেয়। অ্যাটলিস্ট কমফোর্টেবল হয়ে যায় স্কুলে যাওয়া নিয়ে। জি। আচ্ছা, আমাদের এখানে একটি কোশ্চেন এসছে, সেটা হচ্ছে সেলিম মিয়া উনি করেছেন, ইজ দেয়ার এনি ফিক্সড কারিকুলাম ফর প্রি স্কুলার্স? প্রি স্কুলার্স কোনো ফিক্সড কারিকুলাম আছে কিনা? পড়ালেখার সম্ভবত উনি বোঝাতে চাচ্ছেন যে পড়ালেখার কোনো ফিক্সড কারিকুলাম আছে কিনা, যে অতটুকু হ্যাঁ, পড়ে আমাদের প্রি কারিকুলাম তো অবশ্যই আছে, কারণ আমাদের ট্রাই করি বাচ্চাদেরকে অ্যালফাবেট, নাম্বার, এগুলো তো খুব বেসিক একদম থাকতেই হবে, পাশাপাশি সায়েন্স কিছু করা, আচ্ছা। সায়েন্স নিয়ে, অ্যানিমালস নিয়ে। আমরা যেমন সিজন ওয়াইজ বলি, এখন আমাদের সামার চলছে, আমরা বার্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের উইন্টার যেমন বার্ড আমরা কম দেখি, আমরা বার্ড নিয়ে বলি। তারপরে এরকম আমাদের সায়েন্সের জন্য আমরা যখন কিছু বাচ্চাকে কিছু আইটেম থাকে আমরা পানির মধ্যে দিতে বলি, কিছু ম্যাগনেট ইউজ করতে বলি। ম্যাগনেট ওকে বুঝাই না ম্যাগনেট দিয়ে এটা হবে, আমরা ট্রাই করি ম্যাগনেট দিয়ে মেটালকে কাজ কেমন করছে, ম্যাগনেট দিয়ে আবার উড কাজ করছে কেমন করে। এভাবে সায়েন্স কিছু পার্ট যেগুলো আমাদের এভরিডে তে লাগে বাচ্চাকে শিখিয়ে দিতে, সেগুলো আমরা সায়েন্স হিসেবে, সায়েন্সের কিছু ডিফারেন্ট ডিফারেন্ট পার্ট থাকে। সায়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যাথস ইজ ইম্পর্টেন্ট, এবং তাদের বাচ্চাদের সাথে কিভাবে এক্সপ্রেস করবে, কমিউনিকেট করবে, সেই পার্টটা আমাদের এডুকেশনের একটা পার্ট। তাদের ফ্লাওয়ার্স থাকে, বিভিন্ন বিভিন্ন ফ্লাওয়ার্স, তো ফ্লাওয়ার্স নামগুলো আমরা প্রতিদিন তাদেরকে পড়াই। তারপরে আমাদের বডি পার্টস গুলো শেখাই, সে রাইমস হলেই বোঝাই, বডি ফ্রুটস পার্টস এর গুলোর নাম নাম তারা নিশ্চয়ই শিখে ফেলে। শিখে কিছু। এভাবে করে তাদের, হ্যাঁ, সেগুলো হ্যাঁ। তারা শিখে ফেলে। তো এভাবে করে তাদের, আমাদের একটা সেট থাকে বাই প্রি স্কুল, তাদের এই ডিপার্টমেন্ট গুলো, এই পার্ট গুলো আচ্ছা, তার মানে একটা শেষ করতে কারিকুলাম হবে থাকে। আশা করি তাদের। ভাই আপনি আপনার অ্যান্সারটা পেয়েছেন। প্রি স্কুলার্সদের জন্য যে একটা ফিক্সড কারিকুলাম থাকে। এখানে আরেকটা জিনিস আমার জিজ্ঞেস করার ছিল, যে এই মানে কথার ভিতরে ভিতরে আসছে যে ওখানে কি মন্টিসরি প্রক্রিয়া, আপনি যেখানে চাকরি করেন সেটা বাদে অন্যান্য টাইপের ডে কেয়ারও আছে? আমি যতটুকু শুনেছি যে আছে, বিভিন্ন টাইপের ডে কেয়ার আছে। এরকম ডে কেয়ারও আছে যেখানে এই মেথড ফলো করা হয় না, কিংবা আরেকটু ঘরোয়া পরিবেশ, কিংবা এরকম কোনো ফিক্সড কারিকুলাম নেই? আহ এখানে মন্টেসরি ছাড়াও আমাদের এখানে থাকে চাইল্ড সেন্টার আরো আছে, চাইল্ড ডে কেয়ারও বলতে পারি আমরা, চাইল্ড ডে কেয়ার আরো আছে। কিন্তু মন্টেসরির সঙ্গে ডিফারেন্স যেটা হচ্ছে, মন্টেসরিতে আমাদের কিছু ফিক্সড অ্যাক্টিভিটিস আছে, যেমন যেখানে বাচ্চাকে টেক কেয়ার করবে, তারাও খাওয়া দাওয়া করাবে, বাচ্চাকে ঘুম পাড়াবে, রাইমস বলবে, কিন্তু ওদের এডুকেশনাল পার্টটা কম্পালসারি না।
কিছু কিছু ডে কেয়ার আছে তারা বাচ্চাদের নাম্বার শেখাতে পারে, কিন্তু আমাদের যেমন টাইম ফিক্স আছে, সকালে একবার এডুকেশন পার্ট 1 ঘন্টা এবং আফটারনুনে আরেক পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট। এটা ফিক্স, দুবার দিনে এডুকেশনে আমাদের অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতেই হবে। বাচ্চাদের কালার অ্যাক্টিভিটিস আছে, কিছু সেন্সারি আইটেমস আছে, সেগুলো নিয়ে খেলতে হবে বাচ্চাদেরকে। বাচ্চাদেরকে স্ট্যান্ড বুঝাতে হবে, স্টোনস কিভাবে কাজ করছে, এই পার্টগুলো আমাদের কিছু আছে, উই হ্যাভ টু কমপ্লিট। এটা আমাদের একটা রেগুলার ফিক্স কারিকুলাম। কিন্তু ডে কেয়ারে যেটা থাকবে, বাচ্চাদেরকে অবশ্যই তারা টেক কেয়ার করবে, ওদেরও কিছু ফিক্স কারিকুলাম আছে, বাট এডুকেশনাল কারিকুলামটা ওদের জন্য ফিক্স না। ওরা রাইমস বলবে কিন্তু ওটা ফিক্স থাকবে না। এবং আমাদের যেমন থাকবে বাচ্চাদেরকে কিছু ট্রেনিং করা, সেলফ ডিপেন্ডেন্ট করা, এটা আমাদের একটা ফিক্স কারিকুলামের পার্ট। এটা আমাদের বাচ্চাদের ট্রেন করে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেন হি ইজ রেডি ও শি ইজ রেডি ফর দেয়ার স্কুল। এটা খুব ইম্পর্টেন্ট। তো ডে কেয়ার যেগুলো আছে সেগুলো অবশ্যই আছে, কিছু কিছু ডে কেয়ার অ্যাক্টিভিটিস বেশি স্ট্রং, বাট মন্টেসরিতে আমাদের যেমন কম্পালসারি, ডে কেয়ারের জন্য এডুকেশনাল পার্টটা কম্পালসারি না। আমাদের যেমন ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চও বাচ্চাদের কম্পালসারি, ইভেন টডলার্স থেকেই শেখানো হয়। কারণ ফ্রেঞ্চ না শেখালে বাচ্চাটা, আমাদের এখানে ইংলিশ এবং ফ্রেঞ্চ দুটো হচ্ছে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ, এই দুটো ল্যাঙ্গুয়েজ বাচ্চাকে ট্রাই করি আমরা শেখানোর। যে বাচ্চা কথা বলতে পারে না, তাকে যখন কথা শেখানো হয় ইংলিশের পাশাপাশি আমাদের এভরিডে মর্নিং এ একটা ফ্রেঞ্চ ক্লাসও হয়। সো আচ্ছা। ডে কেয়ারে কিন্তু এই পার্টটা কম্পালসারি না। এখন আমাদের দেশে ডে কেয়ার যদি চিন্তা করি, আমরা হয় আমাদের ডে কেয়ার ইংলিশ শেখায়, বাংলায় কথা বলে, কিন্তু শেখানোর সময় কিন্তু কালার্স, রাইম সব ইংলিশই শেখায়। দুটা ভাষা পাশাপাশি চলছে কিন্তু আমাদের দেশে ডে কেয়ারেও যেটা হচ্ছে, কিংবা প্রি স্কুলে যেটা হচ্ছে। আর ওখানেও দেখলাম যে ২ রকম ভাষা একসাথে চলছে। আহ আরেকটা কোয়েশ্চেন করেছে ভাই, হাউ হ্যাঁ, মেনি দুটো ইয়ার। ভাষা, কারণ এখানে আসলে হয় কি, অনেক প্যারেন্টস তো থাক কোশ্চেন। ওকে, আরেকটি কোশ্চেন এসছে, হাউ মেনি ইয়ার্স ডু দে পাস ইন প্রি স্কুল। প্রি স্কুলে কত বছর থাকে? আপনি তো মানে এখানে ডে কেয়ার থেকে শুরু হয়েছে প্রি স্কুল পর্যন্ত, প্রি স্কুল টাইমটা অ্যাকচুয়ালি কতটুকু? যদি সে কোনো বাচ্চা প্রি স্কুল তো আসলে বাচ্চাদের অ্যাডমিশনের উপর করছে। যে বাচ্চাগুলো ধরো 1.5 বছর বয়সে ভর্তি হবে, সে তো 3 বছর 3.5 বছর থেকে স্কুলে চলে যাচ্ছে। অনেক বাচ্চা কিন্তু 3 বছর ভর্তি হতে পারে বা 4 বছরে ভর্তি হতে পারে। সো ডিপেন্ডিং অন দেয়ার অ্যাডমিশন, তারা কতদিন থাকবে সেটা ডিপেন্ড করছে। কোনো বাচ্চা যদি 1.5 বছর বয়সে ভর্তি হয়, সে অলমোস্ট 2 বছর বা 2.5 বছর তারা প্রি স্কুলে থাকে। আর আমার আরো একটা প্রশ্ন ছিল, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল, সেটা হচ্ছে আমাদের দেশে যখন ডে কেয়ার খোলা হয়, সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট ট্রেনিং এর ব্যবস্থা নেই যে টিচারকে ওই ডিগ্রিটাই থাকা লাগবে, কিংবা কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা পরীক্ষা দিয়ে ঢুকতে হবে। যেরকম নর্মালি এখন স্কুলে সরকারি পরীক্ষা না দিলে সরকারি স্কুলগুলোতে চাকরি হয় না, পরীক্ষা দিয়ে তারপর ঢুকতে হয়। কিন্তু আমাদের এখানকার প্রি স্কুল যে কেয়ারের বিষয়গুলো এরকম যে যে যেমন ইচ্ছা ডে কেয়ার খুলছে, সেখানে কিছু টিচার রাখছে, তারা যে কোনো সাবজেক্ট থেকে গ্রাজুয়েট হতে পারে এবং তারপরে তারা বাচ্চা পাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই আপনাদের ওখানকার প্রি স্কুলের টিচার হওয়ার জন্য কি কি এক্সাম দিতে হয়? কি ধরনের এক্সাম দিয়ে ঢুকতে হয়? যে কোন এক্সাম দিয়ে কি পাশ করতে হয়, নাকি যে কেউ গিয়ে আহ অ্যাপ্লাই করলেই আমাদের মতো সিভি জমা দিলেই পছন্দ হলে তাকে রেখে দেয়? ব্যাপারটা পার্থক্যটা কি? এখানে আমাদের যদি কেউ কাজ করতে চায় প্রি স্কুলে বা মন্টেসরি হোক, ডে কেয়ার, সেখানে কাজ করার জন্য প্রতিটা ক্লাসে একজন টিচার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। সে থাকবে ইসিই কোর্স, ইসিই মিনস আর্লি চাইল্ডহুড এডুকেশন। এই কোর্স করা একজন টিচার থাকা কম্পালসারি। এর পাশাপাশি যে টিচাররা কাজ করেন সেই ক্লাসে, তাদের কিছু কোর্স করতে হয়। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফার্স্ট এইড অ্যান্ড সিপিআর, দেন ওয়ার্কার হেলথ অ্যান্ড সেফটি অ্যাওয়ারনেস, ফুড হ্যান্ডলিং ট্রেনিং, এই পার্টগুলো কোর্সগুলো আমাদের করতে হয়। তারপর যখন আমরা স্কুলে জয়েন করছি, আফটার ইন্টারভিউ তো অবশ্যই হয়, তখন আমাদের প্রায় 2-3 মাস একটা ট্রেনিং সেশন চলে। তখন আমরা পার্ট টাইম হিসেবে কাজ করি। তারপর যখন ট্রেনিংটা ফুলফিল হয়, তখন তারা অ্যাজ আ ফুল টাইম জয়েন করতে পারে। এবং তারপর যদি কোনো স্পেশাল বাচ্চা আসে বা কোনো রকম ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হয়, আমাদের দেখা যায় বছরে 2-3 বার নানা রকম ট্রেনিং সেশন চলে। সেখানে আমাদের আফটার স্কুল, কখনো উইকেন্ডেও সেই ট্রেনিং পার্টটুকু চলে, বাচ্চাদের বিহেভিয়ার নিয়ে, ওদের কিভাবে অ্যাটেনশন নিতে হবে, ওদের কিভাবে নতুন এমন ভাবে কিছু করা যাবে না বাচ্চারা বোর হয়ে যায়, বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে হবে কেমন করে, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়ে আমাদের কিছু ট্রেনিং হয় বছরে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে। এবং সেখানে আমাদের মাঝে মাঝে কিছু টেস্টও হয়। সেখানে তো আমাদের অবভিয়াসলি আমাদের সেটার জন্য আমাদের ট্রাই করবো, উই হ্যাভ টু গেট এ গুড মার্কস। সো আমার সেই জন্য সেটা স্টাডি করতেই হয়। সো এভাবে করে আমাদের যখন আমরা কাজ করছি তখন আমাদের ট্রেনিং চলে,
এবং কাজের আগে অবশ্যই কিছু আমাদের টেস্ট আমাদের অ্যাটেন্ড করতে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে সেই আমি পরীক্ষাগুলো দিলে দেন আমরা জয়েন করতে পারি। প্রথম ইনফরমেশন হচ্ছে অনেকগুলি কোর্স করতে হয়, ৩টা ৪টা মিনিমাম কোর্স করতেই হবে, তারপরে ইন্টারভিউটার জন্য অ্যাপ্লাই করতে হবে। আমাদের দেশে এমন কোনো কোর্সের ব্যবস্থা নেই যে আমি প্রি স্কুলের টিচার হতে চাই কিংবা আমি ডে কেয়ার সেন্টারে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কোনো কোর্স করে আসতে হবে, এমন কোনো কোর্সেরই ব্যবস্থা নেই। দ্বিতীয়ত, আপনি বলছেন যে প্রতিটা ক্লাসে ম্যান্ডেটরি একজন থাকে যে হলো ইসিই, তাই না? এই কোর্সটি করে এসেছে, সি। আর্লি চাইল্ডহুড এডুকেশন। এই কোর্সে কত জি। বছর লাগে এটা পাস করতে? হ্যালো। হ্যালো, বলছি যে ইসিই কোর্সটি পাস করতে কত হ্যাঁ, বছর লাগে? আমি একটু নেটওয়ার্কটা চেঞ্জ করি। আই থিংক এখন ভালো শোনা যাবে। আমি কিন্তু শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি বলতে পারো অবন্তী। বলছি যে আহ, এই যে আর্লি চাইল্ডহুড এডুকেশন একটি আমার কথা কোর্সের কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইসিই এই কোর্সটি করতে কত বছর লাগে একজন ট্রেনারের, যে প্রতি ক্লাসে একজন থাকতে হবে এই কোর্স করা, সেরকম মানুষের জন্য কত বছর লাগে কোর্সটি করতে, কিংবা কত মাস লাগে এটা ট্রেনিংটা শেষ করতে? ইসিই যারা কোর্সটা করছে ওদের সেই কোর্সটা করতে ২ বছর লাগে। ২ বছরের ট্রেনিংটা পাওয়ার পরে তখন তারা সার্টিফিকেট পাচ্ছে, সেই কোর্সের পরে তারা জয়েন করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কোর্সের ম্যান্ডেটরি কোনো সিস্টেম নেই যে এই কোর্সটা করে আসতেই হবে এবং প্রতি ক্লাসে সেটার একজন স্পেশালিস্ট থাকতে হবে। বিষয়গুলো মানে নোট করা উচিত এই পয়েন্টগুলো, যে আমাদের সাথে বিদেশের পার্থক্যটা কোথায়। বিদেশের পার্থক্যটা এখানে, এবং এটা অনেক বড় একটা জি। পার্থক্য বাচ্চাকে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে। কারণ যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েট হলেই ছোট ছোট বাচ্চাকে ট্রেনিং দেওয়া যায় না। ট্রেনিং একটা স্টাইল, এটা একটা প্যাটার্ন, যেটা ফলো করলেই তবেই বাচ্চাটাকে শেখানো সম্ভব। কারণ বাচ্চা সারাদিন কিন্তু ডে কেয়ারে থাকছে, সারাদিন প্লে স্কুলে থাকছে। আহ, কিন্তু এখানে আমার যেটা হচ্ছে আহ, আমাদের এখানে যে ভিডিওটা কোর্সগুলো আছে হয়তো বা ভিডিও চলছে না। ভিডিওটা আসছে না। না, ভিডিওটা আচ্ছা, আমি চলছে না। বন্ধ করে আবার অন করছি, হ্যাঁ, আমি বন্ধ করে আবার আমি একবার রিমুভ করে আবার অ্যাড করি, রিমুভ করে দিই। কি করব? আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? আমি আবার জয়েন করলাম। আহ, আচ্ছা, মনে হয় একটু কানেকশনের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেহেতু আমরা একটু ওয়েট করি। আর খুব ইম্পর্টেন্ট একটা সময় নেটওয়ার্কটা সমস্যা করছে। আহ, একটা ব্যাপার পরিষ্কার হয়েছে এতক্ষণে আমার কাছে, যে আমাদের একটা বিশাল গ্যাপ হচ্ছে আমাদের আর্লি চাইল্ডহুডে, যে প্রি স্কুল কিংবা অন্য সুবিধাগুলো থাকতে হয়। উনি আছেন, আবার কানেক্ট হয়েছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, অ্যাড করেছি, অ্যাড করেছি, অবন্তী, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাড হয়েছে, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে, জি। আমি এটাই বলতে ওকে। চাচ্ছিলাম, আমি আবার একাই কথা বলছিলাম এর মাঝে, যে আমাদের টিচাররা আসলে কতটুকু কম্পিটেন্ট এই কাজগুলি করার জন্য। যখন কোনো প্রি স্কুলে টিচার রাখা হয় তখন কি আসলে এই যোগ্যতাগুলি চেক করে রাখা হয়? কারণ এটা খুব ইম্পর্টেন্ট আসলে। হ্যাঁ, কারণ আমরা যখন ট্রেনিংটা করার জন্য বাই দ্যাট টাইম কিন্তু আমরা শিখে যাই ছোট বাচ্চাদের কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে। যেমন কিছু ছোট বাচ্চা থাকে ওদেরকে অ্যাটেনশন পাওয়ার জন্য ওদের সাথে শুধু কিন্তু আইটেমগুলো দেখালে হয় না। ওদের সাথে এমনভাবে গল্প করতে হয় যেন ওরা ফিল করে আমরা তাদের ফ্রেন্ড। এবং অনেক সময় একেকটা বাচ্চা কিন্তু এখানে যেহেতু ইমিগ্রেন্ট বাচ্চা অনেক থাকে, ওর বাবা-মার সাথে তারা বিভিন্ন দেশ থেকে এসেছে। ওদের কালচার আলাদা, ওদের এক্সপ্রেশনটা আলাদা। সো আমাদের প্রতিটা বাচ্চাকে কিন্তু ডিফারেন্ট ওয়েতে ইম্পর্টেন্স দিতে হয় এবং খেয়াল করতে হয় কোন বাচ্চাটা কেমনভাবে ডিল করলে এবং তাদের অ্যাটেনশনটাকে আমরা
পাওয়ার জন্য তাদেরকে স্টাডি করার চেষ্টা করি, ওদেরকে উপর কনসেন্ট্রেট করি যে এই বাচ্চাটা কেমন কেমন করে বললে সে আমরা যে ইনস্ট্রাকশন দিচ্ছি, আমরা যে জিনিসটা শেখানোর চেষ্টা করছি, সেই বাচ্চাটা সেটা বুঝতে বা শিখতে পারবে। এছাড়াও বাচ্চাদের কিন্তু অনেকগুলো ব্যাপার থাকে, সে হয়তো দেখলাম একদিন তো সে খুব ক্র্যাঙ্কি, আমাদের টিচাররা বেশিরভাগই আমরা করি সে জিনিস ছুলে ফেলছে বা মন খারাপ, তাকে আমরা বকা দিই। কিন্তু আমাদের কিন্তু আমাদের ট্রেনিং এ আমাদের একটা জিনিস বলে, বাচ্চা যদি আজকে নর্মাল ক্যারেক্টার থেকে ডিফারেন্ট ওয়েতে বিহেভ করে, ফার্স্টে আমাদের চিন্তা করতে হবে মেবি তার বাসায় সে কোনো কারণে স্যাড ছিল, তার বাবা মার কোনো ব্যাপার নিয়ে হতে পারে, ভাই বোনের সাথে অ্যাটিটিউড নিয়ে হতে পারে, সে এই জন্য আজকে স্যাড। তো ফার্স্ট তার সাথে এমন গল্প করতে হবে এবং লেট হিম শেয়ার তার প্রবলেমটা কি। তাকে আগে বলো না তুমি আজকে আমার বিহেভ কেন করছো, তুমি পানিশমেন্ট হবে, এটা বলাই যাবে না। তাকে এমন ভাবে আর বলতে হবে তার অ্যাটিটিউডে আমার মন খারাপ হচ্ছে, আমি ইমোশনালি স্যাড হয়ে যাচ্ছি, এবং এই বিহেভিয়ারটা যদি করে তার ফ্রেন্ডরা যাদের সাথে সে প্রতিদিন খেলতে পছন্দ করে তারা তার সাথে খেলতে যাচ্ছে না, এবং তাকে ইমোশনালি তার ভিতরের ফিলিংসটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তো এই পার্টটা কিন্তু আমাদের ন্যাচারালি অনেক সময় আসতে চায় না। আর ভাবি বাচ্চাকে আমি রোজ একই জিনিস বলছি, তাও কেন সে অ্যাটিটিউডটা করছে। সো আমাদের কিন্তু প্রথমেই বলা হয় বাচ্চাকে কখনো নো বলা যাবে না, এমন কোনো অ্যাটিটিউড করা যাবে না তুমি যদি এমন এইটা করে তোমাকে তো টিচারদের তোমাকে শেখানো খুব ভালোবাসবে জরুরি না। যে বাচ্চাদের কখনো নো বলা যাবে না। কারণ এই হ্যাঁ, নলেজটা আমাদের ধারণা আমাদের দেশে অনেক টিচারেরই নেই যে বাচ্চাকে নো বলা যাবে না। নো বলবো না তাহলে কি বলবো? সেই কোশ্চেনটা তখন টিচার করে। আসলে নো বললে বাচ্চার ব্রেইনে অনেকগুলি কোশ্চেন একসাথে অ্যারাইজ করে। যে তুমি এটা খাবে না। তখন তাদের মাথায় আসে কেন খাবো না? সেহেতু কথাটাকে ঘুরিয়ে এক্স্যাক্টলি। বলতে হবে যে এই খাবারটা খুব ঝাল, তুমি খেলে তোমার কষ্ট হবে, সেহেতু তুমি আজকে এটা খেও না। এই ব্যাখ্যাটা যে সাথে হ্যাঁ, দিতে হবে কারণ এটা কিন্তু এক্স্যাক্টলি। আমাদের রেগুলার লাইফেও দেখি যেটার ইউজ কম, বাসাতেও ইউজ কম, কারণ প্যারেন্টসও জানে না এবং টিচারও জানে না। এটা বাচ্চার উপর নেগেটিভ ইম্প্যাক্ট করে। এটা সত্যি। আচ্ছা আমরা বাচ্চাদেরকে ট্রেনিং করি, ইভেন বিভিন্ন টয় গুলো। আপু, একটু একটু ওকে, একটু ওকে। জিজ্ঞেস করে নেই, হ্যাঁ? ওই যে সেলিম মিয়া ভাই উনি আরো কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে হাউ মেনি আওয়ার্স স্টুডেন্টস আর পাসিং এট স্কুল পার ডে এট প্রি স্কুল। আচ্ছা, আর হলো টোটাল ওয়ার্কিং ডেজ পার ইয়ার। আচ্ছা, এই দুটা কোশ্চেন ইম্পর্টেন্ট কথা, যে প্রি স্কুলে বাচ্চা অ্যাকচুয়ালি কয় ঘন্টা থাকতে হয়। আপনি বলেছেন যে আম, আপনাদের মানে স্কুলটা খোলে কখন বন্ধ হয় কখন, কিন্তু প্রি স্কুলের টাইমটা আবার একটু বুঝিয়ে বলতে হবে। উনার প্রশ্ন যেহেতু উনি করেছেন। আমাদের প্রি স্কুলটা খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো কিন্তু আমাদের বাচ্চাদের আসা এবং যাওয়া নিয়ে কোনো ফিক্স টাইম নেই। আমরা বা প্যারেন্টসকে বলে দিই তারা যে আসতে চায় আসতে হবে 10টার মধ্যে, কারণ আমাদের অ্যাক্টিভিটিস থাকে তখন বাচ্চারা মিস করে, আমরা চাই বাচ্চারা অ্যাক্টিভিটিস পার্টিসিপেট করুক। এখানে মানে যেহেতু বাবা activity মারা গুলো বেশিরভাগ 10টা থেকে ক্ষেত্রে কাজ সিলেবাস করে। স্টার্ট হয়, এজন্যই হ্যাঁ, বাচ্চাদেরকে 10টার আগে আনতে চায়। বুঝতে পেরেছি। হ্যাঁ, অনেক অ্যাক্টিভিটিস থাকে, এই জন্য আমরা চাই 10টার আগে আসুক। এবং মোস্ট অফ দ্য কেসেস বাচ্চারা আসে সকাল 7টা থেকে 9টার মধ্যে। সকাল 7টা থেকে 9টার মধ্যে কোনো কারণে কিছু ইম্পর্টেন্ট কাজ থাকলে বা আমার কোনো কারণে আগে থেকে তখন জানিয়ে দেয় আজকে আমার বাচ্চাটা একটুখানি বাসায় অ্যাক্টিভিটিস আছে বা আমি একটু দেরি করে অফিসে যাব, এই জন্য আমার 10টা বাজবে। কিন্তু আমরা বলি দিই ট্রাই টু ওকে ড্রপ করতে 10টার মধ্যে, কারণ আমাদের তখন বাইরে খেলতে যাই বাচ্চাদেরকে নিয়ে আমরা, আমাদের এখানে কালারিং থাকে, পড়াশোনার সেশন থাকে। তারা যদি মিস করে পরে কিন্তু তারা তখন এটা নিয়ে ওরাও চায় যে আমার ওটা কোথায়, আমি কি আজকে আমি সার্কেল বানাবো না, আমি কি বাইরে খেলতে যাবো না। তখন বাচ্চাটা খুব স্যাড হয়ে যায় যে সে তো কিছু অ্যাক্টিভিটিস মিস করলো। আচ্ছা, সেলিম মিয়া ভাইয়ের অনেক কোশ্চেন আছে, আমি সব কোশ্চেন গুলি পড়ছি। খুবই ইম্পর্টেন্ট ওনার কোশ্চেন গুলি। কোশ্চেন আমিও করতাম যে হাউ ডু ইউ ম্যানেজ দেয়ার মিল, ওদের খাবার খাওয়ানোর ক্ষেত্রে কি ব্যবস্থা নেন প্রি স্কুলের বাচ্চাদের, এই ছোট ছোট বাচ্চা। আপনি তো বললেন অনেক ছোট বাচ্চা যায়, 1.5 বছর বয়সের বাচ্চাও থাকে, 6 বছর বয়স পর্যন্ত। ওদের ফুড গুলা কিভাবে সাপ্লাই করেন এবং বাসা থেকে নিয়ে আসে নাকি সেন্টার থেকে দেওয়া হয়, এই কোশ্চেন গুলার একটু অ্যান্সারটা করেন। আবার যে বাচ্চাগুলো যখন এখানে ভর্তি হচ্ছে বাবা মা নানা রকম ফর্ম ফিল আপ করতে হয়, তাদের এই সবকিছু ইনফরমেশন থাকে, পাশাপাশি কিন্তু বাচ্চাটা কি খায়, ওদের কোনো ব্যাপারে অ্যালার্জি আছে কিনা, কোনো কিছুতে ওদের এমন হতে পারে। ইভেন ধরো দুধের কথাও যদি বলি, ছোট বাচ্চাদের আমরা প্রতিদিন দুধ দিই, কিন্তু 1.5 বছরের বাচ্চাদের আমাদের এমন হতে পারে যে কিছু বাচ্চা থাকতে পারে যে ল্যাকটোজ ফ্রি খায়। তো আমার ল্যাকটোজ ফ্রি দুধ যদি বাবা মেনশন করে দেয়, তখন আমরা বাচ্চাদেরকে সেই দুধটাই দিই যেটা বাবা মা নিষেধ করেছে সেটা দিব না, যেটা তার জন্য সুটেবল, তারা যেটা খেতে পারে সেটা ট্রাই করি। অনেক মানে বাবা এটা ছেলে ডে মেয়ে কেয়ার আছে থেকে এমনও সাপ্লাই তারা, করা হয়। হ্যাঁ, ডেকার থেকে সাপ্লাই করা হয়। কিন্তু এমনও কিছু প্যারেন্টস আছে তারা চাচ্ছে তারা একটা ডিফারেন্ট ব্র্যান্ড ইউজ করে, আমরা ইনফর্ম করি যে আমরা এই ব্র্যান্ডের দুধটা ধরো দিচ্ছি, তারা এই দুটো চাচ্ছে না, তারা চাচ্ছে অন্য একটা কোম্পানি, সে বাচ্চা এটাতে ইউজ টু। তখন যদি ডিফারেন্ট হয়
তখন তারা বাসা থেকে আমাদেরকে সাপ্লাই করে দেয় এবং তখন আমরা সেটাই দিই। তো প্রথমত বাবা মার কাছ থেকে আমরা জেনে নিই বাচ্চা কোনটা কোনটা খেতে পারে, এবং তার সেকেন্ডলি হচ্ছে যদি তারা আমাদের অপশনগুলোতে পছন্দ করে তাহলে তারা সেটাকে অ্যাগ্রি করে, তখন সেই অনুযায়ী আমরা দিই। যদি তারা পছন্দ না করে, তারা বলে না আমরা এটা দিতে চাচ্ছি না, এই দুধ হবে না, অনেকে বাচ্চা থাকতে পারে সে বিফ খাবে না, শুধু চিকেন খাবে, এই ফিশ খাবে না, ওই ফিশ খাবে, এরকম থাকতেই পারে, তখন তারা সেটাকে মেনশন করে দেয়। অনেক বাচ্চা কিছু ফ্রুটস অ্যালার্জি হতে পারে, তো আমরা সেটা তখন সে বাচ্চাকে সেই ফ্রুটসটা দেই না। এভাবে করে আমরা বাবা মার কাছ থেকে জেনে নিই সে বাচ্চা কি কি খেতে পারে। এছাড়াও আমাদের যেটা হয় নেক্সট উইকে কি কি খাওয়া হবে, মর্নিং এ ওদের ব্রেকফাস্টে, স্ন্যাক্স, লাঞ্চ, আফটার লাঞ্চ স্ন্যাক্স, ওরা কি কি খাবে সেগুলো লিস্টটা আমরা 5 days এর একটা চার্ট বানিয়ে হ্যাং করে দিই। যদি কোনো বাবা মার কোনো কিছু নিয়ে প্রবলেম থাকে তারা সেটা আমাদেরকে ইনফর্ম করে বা বলে দেয় ওকে এটা দিবে। এমনি ইয়োগার্টও হয়, অনেক বাচ্চা থাকে না আমি এই ইয়োগার্টটা দিব না, আমি ওকে ডিফারেন্ট ইয়োগার্ট দেই, আপনাদের এই ইয়োগার্ট ওকে দিবেন না, আমি দিয়ে যাবো, বিকালে যখন ওকে ইয়োগার্ট দিবেন তখন এই ইয়োগার্টটা দিবেন, এই কুকিজ। বা ও কিছু বাচ্চা থাকে ওরা সুগার দিতে চাচ্ছে না, আমরা সুগার ফ্রি অল দ্য আইটেমস দিই, কিন্তু ওরা বলেন আমার বাচ্চা তো সুগার খেয়ে ইউজ টু, ফার্স্ট ফিউ ডেজ আপনি একটু এই কুকিজটা দেন। তখন আমরা বলি যে ফাইন, আপনি যেহেতু বাসায় দিচ্ছেন আমরা সুগার সহ এই কুকিটা দিব, কিন্তু উই উইল ট্রাই প্রথমে আমাদের কুকিজটা দিব, যদি সে না খায় দেন আপনাদেরটা দিব, সেটা আমরা পারমিশন নিয়েই করি। এবং মোস্ট অফ দ্য কেসে দেখা যায় বাচ্চা আফটার ফিউ উইকস দে গেট ইউজ টু উইথ আওয়ার সাপ্লাইড আইটেমস, কারণ তারা দেখে বাচ্চারা অন্য একটা আইটেম খাচ্ছে, বাচ্চারা কিন্তু চায় যে অন্য ফ্রেন্ডসরা যা করছে যা ক্লাসে সে সেটা সেটাই করতে। করতে চায়। হ্যাঁ, একটা বাচ্চা যদি যেটা তার কোনো সবসময় রকম অ্যালার্জি বা কোনো প্রবলেম না থাকে সেটাতে আমরা ইউজ টু করার চেষ্টা করি। এখানে এই যে তাহলে কোশ্চেন আনসারটা ক্লিয়ার হয়ে গেল যে মিল কিভাবে ম্যানেজ হয়। সাপ্লাই যে কেয়ার কিংবা স্কুল যেখানটাই বলি সেখান থেকেই হচ্ছে, বাচ্চাদের পছন্দ মতোই হচ্ছে। আর কেউ যদি বাসা থেকে খাবার আনতে চায় আমার ধারণা আপনারা সেটা অ্যালাউ করেন, যে বাসা থেকে ফুড জি নিয়ে আসবে এবং সেটা খাওয়াবে। আপনি একটু আগেই বলেছেন যে যে পরীক্ষা কিংবা যে ট্রেনিং গুলাতে পাশ করে এখানে চাকরি পেতে হয় তার মাঝে একটা হলো ফুডের ট্রেনিং আছে, যে একটা ফুডকে জি ফুড বলেছিলেন যে এটা একটা ট্রেনিং করে সবাইকে তারপর চাকরিটা করতে হয়। ওই ট্রেনিংটাতে কি শেখানো হয় মূলত? যে খাবার প্রিজার্ভ করবে কিভাবে, নাকি খাবার কুক করবে কিভাবে, কি থাকে ট্রেনিং বেসিক? এখন আমাদের যখন হয়, যেমন ধরো আমার যখন সাপ্লাই অনেক বাচ্চা থাকে আমাদের খাওয়া তো অনেক তাড়াতাড়ি চলে আসে, একসাথে হিউজ অ্যামাউন্ট। সো আমাদের খাবারগুলোকে রাখার আগে কি করতে হবে, কোন খাবারটাকে কিভাবে রাখতে হবে, ফিশকে কত ডিগ্রিতে রাখা যায়, ইভেন ধরো কোনো ফ্রোজেন আইটেম যদি ফ্রিজ থেকে বের করি আমরা অনেক কি করি সে গরম পানিতে দিয়ে দিই, না সেটা করা যাবে না, এটা আগে প্রথমে এটাকে করতে হবে ন্যাচারালি, এটা গরম পানিতে ডিপ করা যাবে না, এরকম টেম্পারেচার মেনশন করে। এবং বাচ্চাকে প্রতিটা আইটেম যখন আমরা ফ্রিজেও রাখি এর আগে ক্লিন করবো কিভাবে, কোন আইটেমের সঙ্গে কোন আইটেম রাখা যাবে সেটাও থাকে, এবং একদম এগুলো গরম সবই খাবারকে ফ্রিজে স্কুলে রাখা যাবে না, পাঠানো? কত ডিগ্রিতে, হ্যাঁ কত ডিগ্রিতে এটা নামলে তারপর আমরা এটা ফ্রিজে রাখতে পারবো, এই ধরনের সবকিছু ট্রেনিং এ থাকে। না হলে ফুডগুলো ওরা যদি দেখে যে স্যার না এটা কোনো রকম, এবং ডেট অফ এক্সপায়ার খুব ইম্পর্টেন্ট একটা পার্টও থাকবে, প্রতিটা ফুড ফ্রিজে রাখার আগে বা ইউজ করার আগে আমাদের অবশ্যই, এবং হয়তো একটা মিল্কের মুখ খোলা হলো, এবং আমাদের কাজ হচ্ছে প্রতি আফটার 1 ডে বা 2 days আমাদের চেক করতে হয় এটা আমাদের ডেটে এখনো আছে কিনা। যদি এমন হয় আজকে ডেট এক্সপায়ার হয়ে যাবে দেন আমরা থ্রো করে দিই, সেটা নিব না, সেটা তো আছেই। প্লাস ফ্রিজে রাখা, বাইরে রাখা, গরমটা কিভাবে রাখতে হবে সেগুলো আমাদের ট্রেনিং হয়। আপনার ভিডিওটা বোধহয় পজ হয়ে গেছে, এখন আর আসছে না। অবন্তী, শুনতে পাচ্ছ? ইন্টারনেটটা এমন যে এখানে সবকিছু লাইভ দেখতে গেলে মাঝে মাঝে এটা খুব ডিস্টার্ব করে, আমাদের এখানে করে, শুধু ঢাকার কথা বলবো না, এখানে যখন নেটওয়ার্ক আমরা ইউজ করি একটু প্রবলেম হয়ে যায়। আমি বুঝতে পারছি না আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা, যদি শুনতে পান তাহলে আমি এটা বলতে চাই যে বাচ্চাদেরকে আসলে শেখানোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে তাদের সাইকোলজিটাকে রিড করা। আমরা বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু আরো খুব ইন্টারেস্টিং কিছু জিনিস শেখাই, সেটা বলি, আমি জানি না এটা আমারটা লাইভে আছে কিনা তাও বলে যাচ্ছি। বাচ্চাদেরকে প্রতিদিন ওদের নিজেদের আইটেমগুলোকে রাখার মতন, যেমন ধরেন টয়েস আছে, যে গাড়িও যদি তারা খেলে আমাদের গাড়ি রাখার জন্য ডিফারেন্ট একটা বিন থাকে, তারপর ডাইনোসর গুলো বা অ্যানিমেল, লায়ন, ফরেস্ট অ্যানিমেলস সেটার জন্য আলাদা বিন থাকে। বাচ্চারা কিন্তু যখন খেলে সবগুলো আইটেম একসাথে ফ্লোরে ফেলে, কিন্তু যখন রাখে আমরা ওদের ট্রেনিং দিই এক একটা আইটেম পিক করে সে প্রপার বিনে রাখতে হবে, মিক্সড করে রাখা যাবে না। তখন বাচ্চার হাতটা ধরে আমরা হয়তো বা গাড়িটাকে নিলাম, বললাম এটা এই বিনে রাখতে হবে,
তো আফটার ফিউ ডেজ তারা কিন্তু শিখে যায় কিভাবে প্রতিটা আইটেমকে ডিফারেন্ট ডিফারেন্ট বিনে রাখতে হবে। ভুল করে তারা যদি অন্য একটা বিনে ধরনের একটা অ্যানিমালকে রেখে দিল একটা ব্লকের সাথে, তখন আমি বলি তুমি ব্লকটাকে কি আমরা অ্যানিমালকে সাথে কানেক্ট করতে পারবো? বলে নো, রাখতে তো পারছি না আমরা, এটা তো আমরা পারবো না, ট্রাই করে পারবো না। তাহলে এটা কোথায় যাবে? ওর হাত ধরে ওটা পিক করে আমরা আবার সেই বিনটাতে রেখে দিই। এবার আপনারা শুনলে মজা পাবেন, ইভেন এটা কিন্তু বড় বাচ্চা, শুধু প্রি স্কুল না, যারা টডলার্স থাকে, ছোট বাচ্চা, দেড় দেড় বছরের বাচ্চারা থাকে, তাদেরকেও কিন্তু আমরা এই ট্রেনিংটাই দিই, ওদের হাত ধরে ধরে ওই বিনটাতে রাখি। এর পাশাপাশি কিন্তু আমাদের একটা কিচেনও থাকে, যে কারণে এখানে তো বাচ্চাদের সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তারা সেই সিঙ্কে প্লেট, খাওয়ার পর প্লেটটা ধয়, খেলনা প্লেটই থাকে, এটা টয় একটা সিঙ্ক থাকে, সেখানে বাচ্চারা বিভিন্ন টয়েস গুলো নিয়ে খেলে, এবং ওদের ফ্রুটস থাকে, কুকিং করার জন্য বিভিন্ন আইটেম থাকে, ওদের প্যান থাকে, ব্রেডস থাকে, তারা খাওয়া দাওয়া করে, এবং ওদেরকে বলি খাওয়ার পরে আইটেমগুলো প্রপার জায়গায় রাখতে হবে এবং ধুয়ে রাখতে হবে। এবং মাঝে মাঝে আমরা এটাও করি, ওদের একটা কর্নার রাখি যেখানে ওরা বিভিন্ন জিনিস বাজারে যায়, আমাদের গ্রসারিতে যায়, সেরকম ওরাও একটা এরকম ট্রলি নিয়ে বিভিন্ন আইটেম পিক করে সেই ট্রলে রাখছে, সে শপিং করছে। সো এই ট্রেনিং গুলো ওদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আমাদের একটা বোর্ড আছে, বাচ্চাদেরকে কিন্তু ডোর কিভাবে খুলতে হয় বন্ধ করতে হয় সেরকম একটা ডোরের মধ্যে লকস আছে, ডিফারেন্ট ডিফারেন্ট লক। তো সেই লকটা দিয়ে তারা দরজা খোলার চেষ্টা করে, দরজা বন্ধ করতে হবে কেমন করে, সেখানে স্টপ সাইন আছে, ও দেখি বলি এটা স্টপ সাইন, এটা দেখলে আমাদের স্টপ করতে হয়। তারপরে কিছু এক্সিট বাটন থাকে, ওপেন বাটন থাকে। এগুলো যখন আমরা মুখে বলি, এর পাশাপাশি কিন্তু আমরা কিছু আমাদের ওদের সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি। যেমন আমরা যখন খাই, ওদের যখন জিজ্ঞাসা করা হয় ডু ইউ নিড মোর, আমরা দেখাই। আম, উম, মনে হচ্ছে নেটওয়ার্কে তো অনেক প্রবলেম, আমার নেট চলে গিয়েছিল। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, হয়ে গিয়েছে। কানেকশন চলে গিয়েছিল, আমার নেটওয়ার্ক ছিল না অ্যাকচুয়ালি। ওকে, আমিও এই জন্য কিছুক্ষণ কথা বলছিলাম যে বাচ্চাদের আমরা আসলে টপিকটা ডিফারেন্ট হয়ে গেছিল, কিন্তু আমি বসে বলছি বাচ্চাদেরকে আমরা সেলফ ডিপেন্ডেন্ট করার জন্য কিভাবে হুম। অন্য অন্য ট্রেনিংও করি, কিভাবে তারা ওদের খাওয়ার প্লেট ধুতে পারে, আমাদের রুমেরই কিচেন থাকে বাচ্চাদের, তারপরে ওরা বাজার গ্রসারি কিভাবে করে সেগুলো ট্রেনিং পায়, দরজা খুলবে কেমন করে, স্টপ সাইন, এগুলো ডিসকাস করছিলাম। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে গ্রসারি কিভাবে করবে, এই কথাটা যে বললেন, এটার জন্য কি ওদেরকে মার্কেটে নিয়ে যাওয়া হয়, সুপার শপে নিয়ে যেয়ে না, ট্রেনিং দেওয়া হয়? আসলে এই ছোট বাচ্চাগুলো এতটাই ছোট, কিন্তু ওরা আমাদের সামার ক্যাম্পিং এর সময় আমরা মাঝে মাঝে কিছু ফেক গ্রসারি, আমাদের রুম থাকে দেখি পুরো গ্রসারির মতন, সেগুলো ট্রেনিং দেই। এছাড়াও পাশাপাশি আমাদের ক্লাসেও ওদের এরকম, তারপরে যে বাইরে খেলতেও যায়, আমাদের একটা সেন্টার থাকে যেখানে নানা রকম আইটেম থাকবে, তারা গ্রসারির মতন সেই এরকম এরকম স্টলার নিয়ে নিয়ে ঘুরবে, কার্ট নিয়ে বাজার করে করে রাখে। তারপর এবং শুধু তাও না, তারা ভ্যাকুয়াম ক্লিনও করে, ওদের হোম অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু ওদের আমার প্র্যাকটিস করায় ভ্যাকুয়াম ক্লিনার দিও। এটা অবভিয়াসলি টয় ভ্যাকুয়াম ক্লিনার, কিন্তু আমরা রুমের মধ্যে ভ্যাকুয়াম ক্লিন করছে, তার ডার্টি কিছু পড়ে থাকলে নিয়ে তাদের বিনে ফেলতে হবে, আমরা এই মাঝে জন্য মাঝে কিছু কাগজ আমি ফেলে দেই। বিদেশে দেখেছি যে ওখানে ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে মাইক্রোওয়েভ, মানে ইউটিউবে সার্চ করলে দেখা যায় এগুলো সব খেলনা হ্যাঁ, করে পাওয়া যায়। আমাদের দেশে কিন্তু পাওয়া যায় না, কারণ আমাদের দেশে এই ট্রেনিংটাই দেওয়া হচ্ছে না বাচ্চাদের। না আমরা নিজের কাজ থেকে। বাচ্চাদেরকে, কারণ ছোট ছোট বাচ্চাদের আমরা দেখেছি ক্লাসে অনেক সময় আমরা যখন ভ্যাকুয়াম ক্লিনার শব্দ পাই বা ওদের প্যারেন্টসও বলে, ওরা একটু ভয় পায় যে রুমে যখন ভ্যাকুয়াম ক্লিনার নয়েজটা হয়। এই জন্য ওদেরকে আমরা বেটার ফিল করি যে আমাদের ওকে ইউজ টু করে দিতে হবে, এটা একটা রেগুলার থিং ভ্যাকুয়াম ক্লিনারের আওয়াজ হওয়া। এই জন্য ওদেরকে ক্লাসে যখন আমরা ভ্যাকুয়াম ক্লিনার দেই, ওরা কিন্তু খুব আগ্রহ নিয়ে রুম ওরা ক্লিন করছে। হ্যাঁ, এমনও হয়, এবং আমরা কিছু কাগজও ফেলে দিই ফ্লোরে, ওদেরকে বলি ওকে ডার্টি দেখা যাচ্ছে, আমাদের এটাকে বিনে নিয়ে ফেলতে হবে, তখন ওরা এটা আইটেমটা পিক করে ফ্লোর থেকে নিয়ে বিনে ফেলে দিচ্ছে। আর পাশাপাশি আমরা কিছু কিছু বাচ্চা থাকে যারা স্লো লার্নার হয়, ওরা কথাগুলো বুঝতে পারে না সব সময়, তো আমরা বলার পাশাপাশি ওদেরকে খুব সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করি বোঝানোর জন্য। তোর খাবে, ডু ইউ নিড মোর, অল ডান, ক্লোজ, ওপেন, আচ্ছা, এই ড্রিঙ্ক, ল্যাঙ্গুয়েজ মে গুলো আই ড্রিঙ্ক আপনারা শিখেন ওয়াটার। কিভাবে? শিখেন কি করে, মানে পাশের টিচারের এটা কাছে কি আমাদের ট্রেনিং, শিখেন নাকি এটাও আমাদের ট্রেনার? ট্রেনিং এর পার্ট। এটা আমাদের আচ্ছা, ট্রেনিং এর মধ্যে যখন ট্রেনিং হয় বিভিন্ন আমাদের যে বছরে বিভিন্ন সময় আমি আমাদের শুনেছি। ট্রেনিং সেশন চলে।
যে তখন আমি আমাদের একটা এগুলো ট্রেনিং দিয়ে দেয়। শুনেছি ওদের সম্পর্কে, যে বিদেশে যেসব নন ভার্বাল, আমি একটু অন্য কথায় চলে, স্পেশাল বাচ্চা আছে, স্পেশাল কিড হ্যাঁ, যখন হ্যাঁ, আছে, হ্যাঁ। তখন সেই কিডদের ট্রেনিং দেওয়ার জন্য ডে কেয়ারে ট্রেনার আসে, এসে সেই নর্মাল যে রেগুলার টিচার তাদেরকে নাকি শিখিয়ে যায় যে এই পার্টিকুলার বাচ্চার সাথে এভাবে বিহেভ করবে, কারণ সে টিপিক্যাল বাচ্চা না, সে স্পেশাল বাচ্চা। তো আপনাদের কি এরকম মানে আসে কেউ এসে কি ট্রেনিং দিয়ে যায়? এখানে বাচ্চারা যখন ভর্তি হয় আমাদের এখানে আমাদের বাচ্চাদেরকে প্রথম যখন ভর্তি হয় 1.5 বয়সী বলতে এডমিশন নিচ্ছে। 1-2 বছরের বাচ্চাদের কিন্তু পট করে দেখলে বোঝা যাবে না তাদেরকে আমরা স্পেশাল চাইল্ড হিসেবে কনসিডার করবো কিনা। যখন দেখি আমাদের বাচ্চা 1.5 বছর হয়ে গেছে, সে হয়তো সিম্পল কিছু ওয়ার্ড থাকে, বাচ্চারা কিন্তু কথা বলতে না পারলেও বাবা, মাম্মা এই ধরনের ওয়ার্ড গুলো খুব বলে। ওদের জন্য বাবা মানে ফাদার না, কিন্তু প্রোনাউন্সিয়েশনে কিন্তু এই ওয়ার্ড গুলো খুব কুইক আসে, দাদা, বাবা। তো ওরা এগুলো নাকি বলার কথা। তো যখন নাকি স্লো হয়ে 1.5 বছর দূর হয়ে যাচ্ছে, তারা এই ধরনের প্রোনাউন্সিয়েশন গুলো বা ওয়ার্ড গুলো আনতে পারছে না, তখন আমরা ফার্স্ট অফ অল তাদের কনসিডার করি অ্যাজ এ স্লো লার্নার। কারণ ও আমাদের তখন ট্রেনার এসে বলে যে এই বাচ্চাগুলো এমনও হতে পারে বাসায় একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, স্কুলে আমরা ইংলিশ বলছি, এই জন্য হয়তো ওর অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম হচ্ছে। আর অনেক বাচ্চা থাকে, বাচ্চাদের কিন্তু 1.5 বছর বয়সে নাম ধরে যদি আমরা কন্টিনিউয়াসলি ডাকি, তো উত্তর দিতে না, রেসপন্স করার কথা, তাকানোর কথা। তো যে বাচ্চাগুলো অনেক সময় দেখা যায় যে তারা নাম ধরে ডাকলেও তারা তাকাতে পারছে না, তখন আমরা তাদের বাবা মাকে জিজ্ঞাসা করি আমার প্রোনাউন্সিয়েশনটা কি তাদের নামের জন্য ঠিক আছে। কারণ সবার নাম কিন্তু ডিফারেন্ট ওয়েতে প্রোনাউন্স করে, তখন তারা বলে যে না এভাবে না ঠিক আছে, অথবা এভাবে চেঞ্জ করতে হবে। সেভাবে ট্রাই করার পর আমরা ফিউ উইকস বাচ্চা কোনো রেসপন্স করছে না, তখন আমার ট্রেনার বলে ওকে ফাইন, আমাদের তাহলে বাচ্চাকে একটু স্পেশাল টাইম দিতে হবে। এই বাচ্চাটা হয়তো বা স্লো লার্নার, ওরা ফার্স্ট টাই কনসিডার করে এজ এ স্লো লার্নার, যার মেন্টাল গ্রোথ এবং ফিজিক্যাল গ্রোথ একসাথে হচ্ছে না, তারা একটু স্লো লার্নার। তখন তাকে প্রথমে আমরা সেভাবে কনসিডার করে বিভিন্ন জিনিস, সকালে যেমন তাকে আলাদা করে একটা টাইম দেই ওয়ার্ড শেখার জন্য, তার সাথে কমিউনিকেট করার জন্য, ল্যাঙ্গুয়েজের পাশাপাশি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেন তারা এক্সপ্রেস করতে পারে, তারা খাবে আরো লাগবে, তারা যেন বোঝাতে পারে এটা মোর, একটা হাই বেসিক প্রথমে শিখে হাই দিয়ে, হাইটা সবচেয়ে ইজি ওদের শেখানোর জন্য। সকালে একটা সেশন হয়, দুপুরে এবং বিকালেও আমরা হাইটা খুব ট্রাই করি তাকে বলার, তার জন্য হাই বাই। এবং আমরা ব্লো কিসটা বাচ্চাদের খুব শেখাই, ব্লো কিস করাটা, যেমন যখন তারা বাসা চলে যাচ্ছে ব্লো কিসটা করতে পারুক। যখন দেখি এভাবে করে আমাদের অলমোস্ট মান্থ পার হয়ে যাচ্ছে, তারা কোনোভাবে অ্যাডাপ্ট করছে না, করতে পারছে না, রেসপন্স করছে। তখন তারা আমাদের সুপারভাইজার করি। সুপারভাইজার তখন আবার আমাদের যে ট্রেনার তাকে কল করে, যার আগে স্পেশাল চাইল্ড নিয়ে স্পেশালিস্ট থাকে, তখন আমরা প্যারেন্টসকে নিয়ে চাইল্ড স্পেশালিস্টদেরকে নিয়ে মিটিং হয়। তারপর আমরা শেয়ার করি হোল আমাদের এক্সপিরিয়েন্স এবং বাবা মার কি এক্সপিরিয়েন্স, সেগুলোর উপর ডিসকাশন করে আমরা অ্যাডাপ্ট করে নেই যে বাচ্চাকে আমাদের কি নিতে করতে হবে। তখন ট্রেনার আমাদের একটা ট্রেনিং দেয়, সে বাচ্চার সাথে কেমন করে করলে হয়তো সে আরেকটু ইমপ্রুভ করবে, তার অ্যাটেনশনটা কিভাবে দেওয়া যেতে পারে, এবং আমাদের একটা চার্ট দিয়ে দেয় যে প্রতি উইকে তাদের অ্যাক্টিভিটিস গুলো কি কি আমাদের বারবার করতে হবে, এবং ইমপ্রুভ করলো কিনা। আজকে সানডে, এটা সানডে তো হয় না, মানডে থেকে হয়, মানডে আজকে এই অবস্থা, টিউসডেতে কি করলো, এভাবে করে 7-5 অ্যাক্টিভিটিস থাকে। তো সেই অ্যাক্টিভিটিস গুলো আমরা মার্ক করি, আজকে আচ্ছা, কতবার এটা করলাম, সে কেমন ভাবে সেটাকে রেসপন্স করলো, সেটা চেক করতে আবার নেক্সট উইকে তারা আসে, নেক্সট উইকে এসে তারা অ্যাক্টিভিটিস গুলো দেখে, ইফ তাহলে তো এটা বাচ্চাগুলো ইমপ্রুভ প্যারেন্টস এর করছে জন্য তারা খুব দেখে হেল্পফুল যে, হবে যে তার বাচ্চার ইমপ্রুভ হচ্ছে কিনা, সেটা তারা ওই চার্টটা দেখলে বুঝতে পারে যে বাচ্চা কিভাবে শিখছে, শিখছে এবং কতটুকু। আমরা প্যারেন্টসকেও বলে দিই আপনারা বাসাতেও এই বাচ্চাটাও জিনিসগুলি ঠিক ফলো পার্টিকুলার করবেন, এগুলা সেম করবে। ওয়েতে সেম জিনিস, আচ্ছা, যেন এখানে বাচ্চারা আরেকটা এমন না হয় কোয়েশ্চেন একই আছে। জিনিস শেখাচ্ছি আমরা স্কুলে এখানে একভাবে কোয়েশ্চেন আছে বাসায় একটা। অন্যভাবে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে এনি আউটডোর অ্যাক্টিভিটিস ফর প্রি স্কুলার্স, হোয়াট ইজ দ্য টিচার স্টুডেন্ট রেশিও পার ক্লাস, টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পার ক্লাস। আচ্ছা, তিনটা কোয়েশ্চেন একসাথে সেলিম মিয়া ভাই করেছেন। সেটা হচ্ছে আউটডোর অ্যাক্টিভিটিস এর ব্যাপারে। আহ, সম্ভবত ওদেরকে প্রতিদিন সামনে পার্কে ঘুরতে নিয়ে যাওয়া হয়, এরকম একটি আউটডোর অ্যাক্টিভিটিস থাকে আমি যতটুকু জানি। আউটডোর অ্যাক্টিভিটিস কি করে কিংবা করে কিনা এটা জানতে আমরা চাই। বাচ্চাদের নিয়ে আউটডোর অ্যাক্টিভিটিস আমাদের দিনে আসলে দুবার হয়, একটা হচ্ছে মর্নিং এ 1 আওয়ার তারা বাইরে যাচ্ছে খেলতে, এবং কিছু আমাদের রোড অ্যাক্টিভিটিস বলতে পারি, এবং সেটাও শিখতে, দুটো হয়। ইভেন যে বাচ্চাগুলো হাঁটতে পারে না, টডলার্সে কিন্তু অনেক সময় তারা স্ট্রলারে বসে ঘুরতে যায়, ওরা মাঠেও খেলতে যায়, পাশাপাশি রাস্তাও যেতে হয়।
কেন যে রাস্তায় আমরা হাঁটতে, যখন আমরা রাস্তা ক্রস করছি, বাচ্চাদের ফুটপাতে আমরা হাঁটি, তখন কেউ আসলে কেমন করে করতে হবে, ওদের ফুটপাত থেকে নামা যাবে না, যদি কখনো পানি দেখে, প্যাডেল দেখে, সবকিছু দেখলে কিন্তু ওরা বুঝে যে কাদার মধ্যে পা দেওয়া যাবে না, পানিতে পা দেওয়া যাবে কিনা। তারপর রাস্তা হাঁটার সময় কেউ আসলে তাকে কিভাবে হাই বলতে হবে, এবং রোড ক্রসিং এর সময় ওদেরকে আমরা সাইন দেখাই। এবং বাচ্চা 1.5 বছর বয়সের বাচ্চাদেরকে আমরা যে জিনিসটা বলতে আরম্ভ করি, ওদেরকে কোর্স করে মুখস্থ করাচ্ছি না, তারা প্রতিদিন শুনতে থাকে। প্রায় অ্যাটলিস্ট সপ্তাহে আমরা 1 দিন বা 2 দিন আমরা ওয়াকে নেই, বাকি দিন তারা অবভিয়াসলি ওদের প্লেগ্রাউন্ডে খেলবে। যখন তারা বাইরে আমরা ওয়াকে যাচ্ছি, তখন তাদেরকে সাইন দেখাই, রেড সাইন, ওকে ফাইন, আমরা স্টপ করতে হবে, ওদের দেখে স্টপ, ওরা হাত দিয়ে ঠিক এভাবে বাচ্চারা ইভেন দেখলেও বলে স্টপ। কোনো মানুষ যদি ক্রস করে তাকে বলবে স্টপ, সে যাচ্ছে। তারপর কি হবে, ওদের গ্রিন লাইটটা কি, ইয়েলো লাইটটা কি, এই জিনিসগুলো ওদের তাকাতে হবে, রাইটে লেফটে ঘাড় ঘুরাবে কেমন করে, এই ট্রেনিং গুলো বাচ্চাদের দেওয়া হয় রাস্তা হাঁটা প্র্যাকটিস করার জন্য। তাহলে তখন দেখা বাস যাচ্ছে কে দেখে, দেখি পেন্সিলের বলে রডে বাস আমরা একটা কিছু ট্রাভেল থাকে করি, অবশ্য। আমরা কাজে যাই, অনেক প্রতিটা। কিছু শেখে তারা। হ্যাঁ, আর বাচ্চা যখন বাইরে খেলতে যায়, খেলতে গেলে তো ওদের শুধু টয়েস না, পাশাপাশি কিন্তু ওদের স্যান্ড নিয়েও খেলে, ওরা স্নো নিয়েও খেলে উইন্টারে, স্যান্ড দিয়ে ওরা বিভিন্ন জিনিস এখানে বানায়। আরেকটা তারপর ওদের প্রশ্ন কাঠের আছে। ব্লকস থাকে, তারপর ওরা বিভিন্ন গাছ থেকে ওরা লিভস কালেক্ট করে। টয় শুনে মনে আসলে একটা প্রশ্ন এসেছে। তারিফা জামান সরি, ডোনা আপনার কাছে আরেকটা প্রশ্ন আমি এসেছে, না টয় কথাটা শুনে মনে আসলো। তারিফা জামান ডোনা ওনার কাছ থেকে যে খেলার জিনিসগুলো অবন্তি কি বাসা থেকে আনে না স্কুলে থাকে? শোনা যাচ্ছে কথা ক্লিয়ার? খেলার জিনিসগুলো কি বাসা থেকে আনে না বাচ্চাদের স্কুল খেলার থেকে? জিনিসগুলো বাচ্চাদের খেলার আইটেম গুলো বাসা থেকে আনতে অ্যালাউ করি না, কারণ একটা বাচ্চা হয়তো একটা জিনিস, বাচ্চার খুব কিউরিওসিটি থাকে, তো আপনি জানেন অবশ্যই বাচ্চাদের কিন্তু নতুন জিনিস দেখলে আগ্রহ বেড়ে যায়। প্রথমত আমরা কিন্তু স্কুলের খেলনাগুলো বাচ্চারা সেই খেলনা দিয়ে খেলে, যে স্কুলে যে খেলনাগুলো আছে ইনডোর এবং আউটডোর, এবং সেগুলো আমরা আফটার 2-3 মান্থস করে দিই। 1-2 মান্থ সবগুলো চেঞ্জ হয়ে যায়, কিচেন আইটেমও চেঞ্জ হচ্ছে, গাড়িগুলো চেঞ্জ হচ্ছে, ওদের ট্র্যাকে অন্য ব্লকগুলো চেঞ্জ হচ্ছে, সবগুলো চেঞ্জ হয়ে যায়, যেন ওরা কিউরিওসিটি ফিল করে, ইন্টারেস্টটা পায় খেলনা দিয়ে খেলার জন্য এবং খেলনা থেকে শেখার জন্য। কিন্তু বাসা থেকে যদি খেলা হয়, যখন থেকে বের করবে, বাচ্চারা কিন্তু খুব কিউরিয়াস হয় সে কি নিয়ে খেলছে, তারা সব খেলনা ফেলে দিয়ে সেই জিনিসটার জন্য হয়, এবং বাচ্চারা কিন্তু তখন অনেক গ্র্যাব করতে যাবে, তখন তার কাছ থেকে নিয়ে গিয়ে সে কান্নাকাটি করবে। বলে দিয়ে বাচ্চারা যা দিয়ে খেলবে তার ব্যাগে রেখে দিতে পারে, সে যখন ক্লাসে রুমে এন্টার করলো, রুমে ঢুকে গেল, তখন সেই খেলনাটা তার ব্যাগে থাকবে, সে এটা দিয়ে আর খেলতে পারবে না। এবং বাচ্চারা জানে যে অনেক বাচ্চা কিন্তু ঘুমানোর সময় কিছু একটা টয় নিয়ে ঘুমাতে চায়। ফার্স্ট ফিউ ডেজ তাকে এই স্কুলে যখন তারা ভর্তি হয়, প্রথম কয়েকদিন তো আমরা অ্যালাউ করি, ওকে ফাইন, প্রথম কিছুদিন ঘুমানোর সময় তুমি এই খেলনাটা নিয়ে রাখতে পারবে, কিন্তু পরে আমরা তাকে সেটা দেই না, কারণ সে যদি সে অভ্যস্ত হয়ে যায় সে খেলনার উপর ডিপেন্ড করে ঘুমাতে, অন্য একটা বাচ্চাকে ডিপেন্ড করবে, বাসায় গিয়ে বলবে আমি আমার ফ্রেন্ডকে খেলনাটা নিয়ে ঘুমায়, আমার কেন। আমাকেও লাগে। তো আমরা যখন সে অ্যাডজাস্ট হয়ে, তখন অ্যালাউ করি না বাসা থেকে কোনো একটা খেলনা নিয়ে সেই খেলনা দিয়ে খেলুক। আমরা চাই না বাচ্চারা অন্য কোনো খেলনা দেখে আগ্রহ নিয়ে তার সাথে কোনো ফাইটে যাক, বা সে স্যাড হোক, বা তারা এটা আসলে নিজেদের পিছনে মধ্যে অনেক একটা মানে ফাইটে দীর্ঘ চলে একটা আসে। কারণ এই জন্য আছে। আমরা চাই বোঝা যাচ্ছে। যেগুলো আছে এভাবে শেয়ার করবে তারা। আচ্ছা, আর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস পার ক্লাস, প্রতি ক্লাসে কজন স্টুডেন্ট থাকে প্রি স্কুলে? মানে একজন টিচারের আন্ডারে কজন স্টুডেন্ট থাকে? এটা ডিপেন্ড করছে এজের উপর। যেমন টর্চ আমাদের থাকে একজন টিচার ম্যাক্সিমাম 5 জনটাকে ডিল করতে পারবে, সে যদি একটু বেশির বাচ্চা ম্যাক্সিমাম 6 জন হতে পারে, ডিপেন্ড করতেছে তাদের এইজের উপরে, কিন্তু 5 থেকে 6 জন বাচ্চা ডিল করতে পারে টডলার্সে। আবার যখন তারা প্রিসে, তখন একজন টিচার 8 জন বাচ্চা রাখতে পারছে। আচ্ছা। এই জিনিসটা কিন্তু ভ্যারি করছে, কারণ ছোট বাচ্চাদের কিন্তু বেশি অ্যাটেনশন লাগে, তারা কিন্তু বাচ্চারা অনেক সময় খেলতে খেলতেই ঝগড়া করে না, রাগ করেও না, একটা টয় দিয়ে একটা টয়কে ছুঁড়ে মারতে পারে বাচ্চাকে। সো এই জন্য একটা টিচার বেশি বাচ্চাকে হ্যান্ডেল করবে না। কিন্তু আমাদের ক্লাসে যখন বেশি বাচ্চা থাকে, ক্লাসে থাকে কখনো আমাদের থাকে টিচার 2 থেকে 3 জন, ডিপেন্ড করছে বাচ্চার সংখ্যার উপর। বাচ্চা মানে যখন আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট টিচার থাকবে, সে একজন টিচার থাকবে বাচ্চাদের নিয়ে, হয়তো সে ব্লক নিয়ে টেবিলে বসে খেলছে, আরেকজন টিচার বাচ্চাদেরকে নিয়ে হয়তো কোনো টয় নিয়ে কার্পেট বসে খেলছে। তবে করে প্রি স্কুলে থাকে একজন টিচাররা ভাগ ভাগ করে নেয় যে কোন টিচার কয়টা বাচ্চা নিয়ে আলাদা হয়ে খেলবে। সেখানে প্রি স্কুলে ম্যাক্সিমাম 8 জন বাচ্চা নিয়ে একজন টিচার ডিল করতে পারে। অনেকগুলো বিষয় ক্লিয়ার হলো। একটা জিনিস আমি শুনেছি, সেটা হচ্ছে যে প্রতিদিন ওদেরকে হয়
বাইরে মানে আউটডোরে খেলতে পাঠানো হয়, কিংবা হয় পার্কে, না হয় ব্যাকইয়ার্ড থাকে, যে কোনো একটা জায়গায় হোক রোদের মধ্যে ওরা খেলে, সেটা কতক্ষণ টাইম? কোশ্চেনটা কি আরেকবার করা যায় অবন্তী? আচ্ছা, আমি হ্যাঁ, হ্যাঁ। কথাটা ঠিক স্পষ্ট আচ্ছা, আমি শুনতে যেটা পাইনি। বলতে চাচ্ছি যে প্রত্যেকদিন আউটডোর অ্যাক্টিভিটিস এ ওরা বাইরে খেলে কিছুক্ষণ। পার্কে হোক কিংবা ব্যাকইয়ার্ডে হতে পারে স্কুলের, কিংবা সামনে ইয়ার্ড থাকতে পারে স্কুলের। এক কথায় আউটডোরে সানলাইটে খেলে। এটা কতক্ষণ খেলে? ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, কতক্ষণ? যদি ওয়েদার ভালো থাকে, স্নোফলের কথা অবশ্যই বলছি না, তখন তো সম্ভব না। অন্য সময় যখন আমরা সামারে নিশ্চয়ই প্রতিদিন বাইরে খেলছি, এটা কতক্ষণ? এখন বোঝা যাচ্ছে কথা? বাচ্চাদেরকে আমরা নিয়ে যে আমাদের কিছু ফিক্স প্লেগ্রাউন্ড থাকে, প্রি স্কুলের জন্য একটা প্লেগ্রাউন্ড, আবার টডলার্সের জন্য একটা প্লেগ্রাউন্ড থাকে। তো প্লেগ্রাউন্ড যখন নিয়ে যাচ্ছি, একটা থেকে বাচ্চারা বাইরে যদি খেলে, ইভেন অনেকে বলে সামারে কালো হয়ে যাবে, কিন্তু না, আমরা ভাবি যে বাচ্চারা বাইরে যখন খেলবে সানশাইন খুব দরকার, এখানে ভিটামিন ডি ব্যাপার থাকে, বাচ্চাদের দৌড়াদৌড়ি করলে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, এই জন্য বাচ্চাদের খেলাটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা টডলার কখন করি, দুটা বাচ্চার কিন্তু এইজ ওয়াইজ খেলার আইটেম গুলো একটু ডিফারেন্ট হয়, ওদের পলিসি গুলো একটু ডিফারেন্ট হয়। তো এই জন্য আমরা ভাগ করে নিই বাচ্চাদেরকে খেলতে, এবং সকালে থাকে তারা ১ ঘন্টা বাইরে, আবার বিকেলেও যখন তারা বাইরে খেলতে যাচ্ছে তখন তারা বাইরে ১ ঘন্টা অ্যাক্টিভিটিসে থাকে, বাইরে আউটডোর অ্যাক্টিভিটিসে। সেখানে তারা দৌড়াদৌড়িও খেলে, তাহলে ব্লক দিয়ে বিভিন্ন কতটা জিনিস টাইম বাইরে থেকে? বানাচ্ছে, স্যান্ড দিয়েও এখন খেলছে, দৌড়াদৌড়িও আমি করছে, একটু পাশাপাশি এটা আমাদের বলে ওদের দেশে মাঝামাঝের। একটা কথা শেয়ার করতে চাই যে আমাদের দেশে যে প্রি স্কুল ইউজ হয়, জাস্ট রুম থাকে, সেখানে বিল্ডিং থাকে, বাচ্চারা যাচ্ছে, কোনো আউটডোর অ্যাক্টিভিটিস প্রতিদিন ফিক্স নেই সাধারণত, যে প্রত্যেকটা বাচ্চার ভিটামিন ডি এর অভাবের জন্য পাওয়া যায়। তো ডে কেয়ার গুলো চাইলে কিন্তু টাইম স্লট ভাগ করে করে, যদি সামনে জায়গা না থাকে অ্যাটলিস্ট ছাদে হলেও অ্যারেঞ্জ করতে পারে, যে বাচ্চাগুলোকে যদি কিছু বাচ্চা প্রতিদিন এক একটা বাচ্চা মানে এক টাইমে কিছু বাচ্চা করে নিয়ে টিচাররা উপরে উঠবে, এবং তাদের ছাদটা এমন ভাবে তৈরি করে নিল যে সেখানে কিছু আউটডোর অ্যাক্টিভিটিস থাকবে, বাচ্চারা খেলবে, সেন্সারি গার্ডেন হতে পারে সেটা একটা, সেটা করে নিচে আসলো। তাহলে কিন্তু বাচ্চাদের এই যে ভিটামিন ডি এর অভাব, কিংবা সানলাইটের বাইরে সবসময় আমরা অভ্যস্ত হয়ে পড়ছি, সবসময় এয়ার কন্ডিশন হ্যাঁ, রুমের ভিতরে বাচ্চাকে ক্লাসে পড়াবে, আমাদের ফ্যাসিলিটিস হিসাবে আমরা ধরি যে এয়ার কন্ডিশন রুম আছে কিনা, কিন্তু একটাবারও ভাবি না যে সেই বাচ্চাটা কখনোই রয়ে যাচ্ছে না, এবং সেটার জন্য কিন্তু এখন আমরা অনেক প্রবলেম ফেস করছি। এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে কানাডার মানে ওয়েদার আমাদের থেকে কিন্তু অনেক খারাপ, চিন্তা করলে, যে এত বেশি ঠান্ডা পড়ে, এত প্রবলেম, তারপরও ওরা বাসার বাইরে রোদের মধ্যে যাওয়ার চিন্তা করে, কিন্তু আমাদের এত সুন্দর ওয়েদার থাকা সত্ত্বেও আমাদের কোনো রকম সেন্টারে এটার কোনো হুম। ব্যবস্থা নেই। প্রতিদিন বাচ্চাটাকে কিছুক্ষণের জন্য আউটডোরে রাখতে হবে, সানলাইট বডিতে লাগাতে হবে, এটার কোনো ইউজ আমি দেখি না। যাই হোক, আরেকটা প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ক্লাসরুম, টোটাল এরিয়া অফ দ্য ক্লাসরুম, মানে এক একটা ক্লাসরুম মোটামুটি কত ফিট বাই কত ফিট, কি ধরনের সাইজের হয়, এটা জানতে চাচ্ছি। কোশ্চেন এসছে, হোয়াট ইজ দ্য সাইজ আর অফ দ্য ক্লাসরুম, একবার কোশ্চেনটা করতে হবে। হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য ক্লাসরুম, মানে প্রি স্কুলে ক্লাসরুমের সাইজ কিরকম হয়, একটা ক্লাসরুমে কয়টা বাচ্চা বসে, এবং কত বড় একটা রুম? কত বড় রুমটা আসলে বোঝানো খুব ডিফিকাল্ট। আমি স্কোয়ার ফিট তো বললে রুমটা এতটাই হয় যে যেখানে বাচ্চাদের আমরা একটা রুমের মতো অনেকটা, ধরো ধরো বলা যায় ২০ ফিট বাই ২০ ফিটের মতন হবে মিনিমাম। আর সেখানে সেটা আমাদেরকে দেখা কয়টা যায় একটা বাচ্চা? বাচ্চাদের কার্পেটের ভাগ থাকে, যে এই কার্পেট কয়টা, এটা ডিপেন্ড করছে বাচ্চাদের কখনো আমাদের ১৫টা বাচ্চা ১৬টা বাচ্চা থাকে, এ রেঞ্জ, এর চেয়ে হয় না। তার মানে রুম খুব বেশি বড় সেটা না? আমাকে শুনতে সমস্যা হচ্ছে রুমটা এখন। স্পেন্ড করছে আসলে, আমাদের কিছু কিছু রুম থাকে যে বাচ্চা এজ ওয়াইজ, টডলার্স এর বাচ্চারা কিন্তু খুব দৌড়াদৌড়ি খেলতে পারে না, ওদের রুমটা অত বড় না হলেও হয়। প্রি স্কুলে বা রুমটা আরেকটু বড় হয়, কারণ ওদের কার্পেটের মধ্যে ওরা বসে খেলছে এরকম ৩টা কার্পেটে। তারপরে সেখানে রুমের সাইজটা স্কোয়ার ফিটে বলতে পারবো না যে কত স্কোয়ার ফিটে হচ্ছে, বাট রুমটার মধ্যে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কর্নার্স থাকে,
এবং ওরা যখন এখানে খেলছে কখন এমন হয় না যে বাচ্চারা ধাক্কাধাক্কি হচ্ছে, একটা কর্নারে কিছু বাচ্চা খেলছে হয়তো টয়েস নিয়ে, আরেকটা পাশে কিছু ব্লকস নিয়ে, এবং ওদের আরেকটা গ্রুপ থাকে, তিনটে ভাগ করে আমরা 15 বাচ্চা হয়ে 5টা বাচ্চা কার্পেটে খেলতে, পাঁচটা বাচ্চা হয়তো লাইব্রেরি আমরা সেখানেও খেলতে পারে, টক নিয়ে টেবিলে বসে খেলছে। তো এমন ভাবে আমরা অ্যারেঞ্জ করি যেন আমরা 3টা ভাগে 15 বাচ্চাকে ভাগ করে রাখতে পারি, তারা যেন একসাথে খেলতে গিয়ে কখনো ওদের মধ্যে মনোমালিন্য না হয় বা একটা সেম টয়নের আকারিও না হয়। আর ওরা ক্লাসে খুব লম্বা টাইম থাকে না বলতে গেলে, কারণ আমরা সকালে যখন ওদের ব্রেকফাস্টের পর স্টাডি পার্ট যায়, স্টাডি পার্টের পরে ওরা বাইরে চলে যাচ্ছে খেলতে, খেলে প্রায় 1 ঘন্টা যখন ওরা ক্রস করে আসে, তারপর ওদের হ্যান্ড ওয়াশিং সবকিছু চলে, সবকিছু করার পরে ওদের ঠিক 12টার দিকে লাঞ্চ টাইম হয়ে যায়। তখন বাচ্চারা এরকম টেবিল দিয়ে আমরা ওদেরকে লাঞ্চের জন্য বসিয়ে দিই। লাঞ্চের পরে ওদেরকে রেস্ট পিরিয়ড চাই, প্রায় 2 ঘন্টা থাকে ওরা রেস্ট নেয়। 2 ঘন্টা ওদের কিছু বাচ্চা ঘুমিয়েও যায়, কিছু বাচ্চা শুয়ে থাকে, বুক পড়ে, লাইট অফ করে দিই আমরা, তখন অল্প ডিম লাইট থাকে, তখন তারা বইটি পড়ে, কিছু শুয়ে কিছু দেখে। রেস্টের পরে তারা আবার কিছু স্ন্যাক্স খায়, স্ন্যাক্সের পরে তারা বাইরে চলে যায় খেলতে আবার। তো খেলতে যখন খেলে বাই দ্যাট 4:30 হয়ে যায়, তখন তারা যখন রুমে আসে বাই দ্যাট টাইম তারা কিছু বাসা যাওয়া আরম্ভ করে, তখন যে বাচ্চাগুলো ক্লাসে আসে তখন নাম্বারটা আরো কমে যায়। তো এই জন্য কখনো ঠিক এভাবে হয় না, ইটস নট দ্যাট হোল ডে ক্লাসে স্পেন্ড করে না, এই জন্য খুব বড় একটা হল রুমের মতো রুমটা আসলে আমাদের হয়। নেসেসিটির মধ্যে পড়ে না। ওরা একটা বড় টাইম 2 আওয়ার্স আচ্ছা, বাইরে স্পেন্ড আরো করে, একটা প্রশ্ন এসেছে। রেস্ট নেয়, একটু প্রশ্নটা এভাবে। করি। Are you using any multimedia projection? Are you arranging any audio visual activities? মনে হয় ব্যাপারটা এরকম যে উনি জানতে চাচ্ছেন এই মুহূর্তে যেহেতু লকডাউন আছে, আমাদের যেরকম অনলাইন ক্লাসের ব্যবস্থা, প্রি স্কুলের বাচ্চাদের ক্ষেত্রে কি এরকম কোনো অনলাইন ক্লাস কিংবা কোনো এরকম কিছু ব্যবস্থা হয়েছে নাকি ওরা জাস্ট বাসাতে আছে? আমাদের যদি কখনো ওয়েদার খারাপ থাকে, ধরো কোনোদিন এমন হলো খুব ঝড় বৃষ্টি হচ্ছে, অনলি কোনো রিজন থাকলে আমরা অনলাইনে কিছু দেখাতে পারি, আমাদের আসলে অ্যালাউড না কোনো ভিডিও বাচ্চাদের দেখানো, এটা আমাদের জন্য নিষেধ। আমরা চাই, ওরা চায় না বাচ্চারা কোনো অনলাইনে কোনো কার্টুন হোক বা কোনো কিছু প্রেজেন্টেশন দেখুক, সো আমরা এটা অ্যালাউড না বাচ্চাদেরকে কিছু দেখার জন্য। একবার যদি কিছু থাকে লাইক কিছু, ওরা হয়তো বাইরে সারাদিন ধরে আজকে রেনিং হচ্ছে বা খুব স্নোফল হচ্ছে, বাইরে যেতে পারছে না, অনলি ফর 1 আওয়ার হোল ডেতে আমরা পারমিশন নিয়ে রিজন দেখিয়ে তাও কি দেবো, আমরা কোনো রাইমস দেখতে পারি না, রাইমস বা কোনো রকম এই ধরনের অ্যালফাবেট লার্নিং এর জন্য যে গানগুলো আছে আমাদের, সেগুলো আমাদেরই গেতে হয়। বাইরে যদি কোনো আমরা সায়েন্স নিয়ে দেখাতে যাচ্ছি, ফাইন, একজন বডি পার্টস নিয়ে, এই ধরনের অ্যাক্টিভিটিস আমরা একমাত্র ওয়েদার খারাপ হয় যখন তারা বাইরে যেতে পারছে না, উই হ্যাভ সাম এক্সকিউজ, তাহলে এরকম রিজন দেখিয়ে ক্লিয়ার করতে সুপারভাইজার আমি এই পার্টটুকু দেখাতে যাচ্ছি, অনলি ফর অ্যান আওয়ার আমরা সেটা দেখাতে পারি। কিন্তু ওরা যেটা আমাদের সাজেস্ট করে, যেই জিনিসগুলো আমার বাচ্চাদের, শুধু গান না, আমাদের অনেক সময় নাচতেও হয়, আসলে আমাদের কবিতার মধ্যে অ্যাক্ট করতে হয়, এটা আমরা করব, এবং আমরা যদি করি তাহলে বাচ্চারাও করবে। যদি ভিডিও অন করে দিই তাহলে বাচ্চারা শুধু দেখে, সো উই আর নট অ্যালাউড অ্যাকচুয়ালি টু শো এনি ভিডিওস। কিন্তু যদি কিছু লার্নিং পার্ট থাকে, তা খুব হোল ওয়েদার খারাপ, হোল কে হয়ে যাচ্ছে, বাচ্চারা বোর হয়ে যাচ্ছে আমাদের দেখতে, তখন আমরা পারমিশন নিয়ে তখন দেখাতে পারি, ভিডিওস আমাদের জন্য অ্যালাউড না। আচ্ছা, আজকে মোটামুটি সব প্রশ্ন, অনেক কিছু জানলাম, অনেক কিছু আমি নিজেও জানলাম যেগুলো জানতাম না, শুধু ভাষা ভাষা শুনেছি কিন্তু সেরকম আইডিয়া ছিল না। আজকে আইডিয়া হলো। আমি সবসময় স্পেশাল কিডদের নিয়ে কাজ করি, কিন্তু আজকে আমি টিপিক্যাল বাচ্চাদের ডে কেয়ার এবং প্রি স্কুল সম্পর্কে এই লাইভটা করেছি। এখন আমার একটা জিনিস খুব কিউরিসিটি ছিল যে যদি কোনো স্পেশাল বাচ্চা আসে, লাইক বাচ্চাটাকে হয়তো বা 3 বছর কিংবা 4 বছর বয়সে ডায়াগনোসিস হয়েছে যে তার অটিজম আছে কিংবা তার সেরিব্রাল পলসি আছে, তার ডাউন সিনড্রোম আছে। সে তো অবশ্যই স্বাভাবিক বাচ্চাদের সাথে মানে সেভাবে মিশতে পারবে না, তার কমিউনিকেশন গ্যাপ থাকবে, অনেক রকম ল্যাকিংস থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, এইসব বাচ্চাকে কি ওদের সাথে একসাথে রেখে কাজ করানো হয় নাকি ওদের জন্য কোনো মানে আপনাদের প্রি স্কুল পর্যন্ত ডে কেয়ারে কিংবা মানে প্রি স্কুল পর্যন্ত, আমি জাস্ট জানতে চাচ্ছি 6 বছর পর্যন্ত তাদেরকে কি টিপিক্যাল বাচ্চাদের সাথেই রাখা হয় নাকি তাদের জন্য কোনো আলাদা শ্যাডো টিচারের ব্যবস্থা থাকে কিংবা আলাদা কোনো ব্যবস্থা করা হয়, আলাদা কোনো রুম দেওয়া হয় যে ওইখানে শুধু স্পেশাল বাচ্চারাই থাকবে, টিপিক্যাল বাচ্চারা থাকবে না, নাকি একসাথে মিলেমিশে থাকে? এটা জানতে চাচ্ছি। যেটা আপনি জানতে চাচ্ছেন যে স্পেশাল চাইল্ড বলতে, তো আমরা যেটা বলেছিলাম যে আমরা প্রথমে তাদেরকে কনসিডার করি স্লো লার্নার হিসাবে,
হুম, নন হুম। ভার্বাল বাচ্চাদেরকে আমরা অনেক ক্ষেত্রেই যে অনেক বাচ্চাকে নন ভার্বাল হয় কিন্তু তাদের কিন্তু বিহেভিয়ারাল কোনো প্রবলেম থাকে না, তারা বুঝতে পারে। কিন্তু হুম। বাচ্চাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজ দেখিয়ে হোক কমিউনিকেট করতে পারে, তার নাম ধরে ডাকতে পারে। সেই বাচ্চাগুলোকে আমরা ট্রাই করি অবজার্ভ করলেও নর্মাল বাচ্চাদের সাথেই রাখতে। কিন্তু কিছু কিছু বাচ্চা থাকে যাদের বিহেভিয়ারাল ডিসঅর্ডার প্রবলেম থাকে। বিহেভিয়ার ডিসঅর্ডার বলতে তারা বোঝায় যে বাচ্চারা কিন্তু অনেক সময় খুব অ্যাগ্রেসিভ হয়। তারা কিন্তু অনেক সময় দেখা যায় টিচার কিছু বোঝাচ্ছে বা ফ্রেন্ড তাকে কিছু খেলতে যাচ্ছে, তারা পট হ্যাঁ। করে তাকে পুশ করে করে ফেলে। তো এই ধরনের বাচ্চাদের প্রবলেম থাকে, যারা খুব অ্যাটেনশন ডিফিসিয়েন্সিতে আছে। ওই বাচ্চাগুলোর জন্য আমরা ট্রাই করি 1-to-1 টিচার দিতে, এবং সেটা আচ্ছা। করার আগেও আমাদের সেম ওয়েতে সুপারভাইজারকে বলতে হয়। সুপারভাইজার তখন আবার কল করবে প্যারেন্টসকে, তখন আমরা স্পেশালিস্টকে ডাকবো যে নেক্সট স্পেশাল বাচ্চাদের নিয়ে ডিল করে। তখন তারা দেখে যদি দেখেন যে প্রবলেমটা আছে, তাকে হ্যান্ডেল করার আমাদের যে রিস্কটুকু নিতে হয়, বাচ্চারা হয়তো এফেক্টেড হয়ে যেতেও পারে। সে যারা বাচ্চাকে পুশ করে তখন সে হয়তো বা ব্যথা পাবে, এই জন্য হুম। তার সঙ্গে 1-to-1 টিচার থাকে, কিন্তু সে কিন্তু সেম রুমেই থাকে, সেম রুমে থাকবে, কিন্তু তাকে 1-to-1 টিচার দিয়ে টেক কেয়ার করা হবে। তাকে কিন্তু সারাক্ষণ তাকে এমন বলা হবে না, না এটা করতে পারবে তা না, তার পাশে বসে তার সঙ্গে যখন সে গেম খেলছে, টয় নিয়ে খেলছে, তার পাশে বসে থাকে, টিচারটাও খেলতে খেলতে তাকে টেক কেয়ার করবে। কিন্তু তখন 1-to-1 দিতে হয়। আর স্কুলেও আমরা দেখি যে বাচ্চাগুলো নন ভার্বাল হয়, যে মানে আমি স্কুল বলতে বুঝাচ্ছি যে ক্লাস 1 এর বাচ্চারা, ক্যানাডার 1 এর বাচ্চাদেরকেও যখন ভর্তি হচ্ছে, যে নন ভার্বাল থাকে কিন্তু সেন্স ঠিক আছে, সে বাচ্চাগুলো কিন্তু অন্য বাচ্চাদের সঙ্গেই থাকে। যাদের একটুখানি ম্যাচুরিটি কম, সে বাচ্চাটাও, তাদের হয়তো পড়ার প্রেশার কম থাকে কিন্তু সে রেগুলার বাচ্চাদের সঙ্গেই থাকে। কিন্তু যে বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিতে প্রবলেম আছে, যারা একটুখানি হাইপার অ্যাক্টিভিটিসে আছে, হুম। যাদের বিহেভিয়ারাল প্রবলেম আছে, সেই বাচ্চাগুলোকে শুধুমাত্র আমরা ডিফারেন্ট একটা সেকশনে দেওয়া হয়, কারণ তারা চাচ্ছে না সে বাচ্চাগুলো অন্য বাচ্চাদের জন্য একটু রিস্কি পার্টে চলে যাক। তাদেরকে ট্রেনিং করার জন্য তাদের প্রথমে আমরা ট্রাই করে তাদের কমিউনিকেট শেখানোর, তাদেরকে এবং কিভাবে ইমপ্রুভ তারা রেসপন্স ইমপ্রুভ করে করবে, গেলে আবার কিভাবে তারা সেগুলো বাচ্চাদের সাথে বিহেভিয়ারাল একটু একত্রিত ইমপ্রুভ করা করতে হয়। পারবে। যদি ইমপ্রুভ যদি করে যায় সেসব হ্যাঁ, বাচ্চা, তাহলে তখন নিশ্চয়ই ইমপ্রুভ আবার করলে তাকে কিন্তু আবারও রেগুলার আবার বাচ্চার সঙ্গে শিফট এগুলো করে ক্লাসে নিয়ে আসা হয়, তাদের ইমপ্রুভ করতে পারে। আর সেলিমিয়া ভাই বলেছেন, আর ইউ ইউজিং এনি প্রেসক্রাইব বুক অর ইট ইজ ওপেনড? কোনো প্রি স্কুলের উপর কি কোনো প্রেসক্রাইব বুক আছে কিংবা কারিকুলামের উপর ভাইয়া জানতে চাচ্ছেন? যদি আপনার কাছে থাকে আরেকবার কোশ্চেনটা করা যায়? মানে এই যে প্রি স্কুলের যে আরেকবার সিস্টেম, বলবেন প্লিজ? হ্যাঁ, হ্যাঁ, সিস্টেম যে প্রি স্কুলে প্রেসক্রাইবড বুক আছে কিনা কোনো, যেটা আপনি সাজেস্ট করতে পারেন যে আহ, কোনো অনলাইন বুক কিংবা এমনি কোনো বইয়ের হার্ড কপি, যে এই বইটা ফলো করলে প্রি স্কুলের সব সিস্টেম গুলো যেগুলো আপনি বলেছেন এগুলো সম্পর্কে আইডিয়া পাওয়া যাবে, এমন কোনো ইনফরমেশন দিতে পারেন কিনা জানতে চাচ্ছি। হ্যাঁ, প্রি স্কুলের বাচ্চাদের হ্যান্ডেল করার জন্য অনলাইনে বুকস থাকে। ওরা কি হ্যান্ডেল করতে হবে সেটা আমাদের, ওদের গাইডেন্স থাকে। ওদের ফিজিক্যাল কোনো প্রবলেম হলে, জ্বর হলে, ঠান্ডা হলে কি করতে হবে, আমাদের ট্রেনিং এর পার্টেও আমাদের ছিল অবশ্যই। বা হুম। ব্যথা পায়, কারণ স্কুলে আসে অনেক ক্ষেত্রে কিন্তু চলে আসে স্কুলে, তখন আমরা কি করব, আমাদের কতক্ষণ পর টেম্পারেচার মাপতে হবে, টেম্পারেচার ঠিক কত হলে আমরা প্যারেন্টসকে কল দিব, যদি প্যারেন্টস আসতে দেরি হয় তখন আমরা কেমন করে তাদেরকে হ্যান্ডেল করব। হ্যাঁ, তাদেরকে আমরা সময় দেখা যাচ্ছে খবর আছে আমরা কিন্তু কোনো মেডিসিন দিতে পারি না, আমাদের আছে আমাদের বাচ্চা যদি 101 জ্বর হয় তখন আমরা তাদের প্যারেন্টসকে আমরা কল করি, বাট আমরা কিন্তু স্কুল থেকে তাদেরকে মেডিসিন দিতে পারবো না, কারণ আমাদের জন্য আমাদের খেয়াল পুলিশে রাখবেন। ডক্টর একটা পারমিশন প্রেসক্রিপশন লাগে। ডক্টরের প্রেসক্রিপশন না থাকলে আমরা তখন দিতে পারবো, না হলে আমরা দিতে পারি না। এবং মেডিসিনটাও কিন্তু তার প্যারেন্টসই আমাদেরকে দিয়ে যায়, আমরা নিজেরা কিনে আনি না। এবং ডক্টরের ইনস্ট্রাকশন অনুযায়ী তাদেরকে কত ডোজ দেওয়া লাগবে সব ইনস্ট্রাকশন থাকে। ঠিক এভাবে বাচ্চাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, বাচ্চাদের খাওয়া দাওয়ার জন্য হোক, বাচ্চাদের কখনো অ্যাজমা প্রবলেম থাকে কি করতে হবে, বাচ্চাদের সাথে বিয়ে হবে, সবকিছুর ইনস্ট্রাকশন নিয়ে আমাদের ভুলে যায়, কারণ হয় না যে আমরা কাজ করছি কিছুদিন হয়তো, বা এখন যেমন লকডাউন বন্ধ আছি, সো আমাদের অবশ্যই যখন আমরা আবার কাজ শুরু করব আমাদের কিন্তু আরো আবার 2-3 দিন ট্রেনিং হবে। এবং আমাদের অলরেডি তারা একটা বুকটা বিল করে দিয়েছে যেখানে আমরা স্টাডি করে নিজেদেরকে ইনফরমেশন গুলো, নিজেদের নলেজ গুলো যেন আপডেট রাখতে পারি, আচ্ছা, যেন আচ্ছা। এমন না হয় যখন কাজ করতে যাবো আমরা ভুলে যাচ্ছি, কারণ আমাদের মিস্টেকের জন্য কিন্তু বাচ্চাদের সাফারিং এর রিজন হয়ে যাবে। তো আমরা চাই না যে আমাদের ভুলের জন্য বাচ্চাদের কোনো প্রবলেম হোক, সো আমাদের চলতে থাকে। তাহলে আসলে আজকে আমরা এই ছোট আলোচনাটা থেকে, আলোচনা খুব বেশি না কারণ আসলে এই বিষয়ে জানার অনেক কিছু আছে, জন্য আমি ছোটই বলবো। এটা থেকে আমরা অনেক কিছু জানলাম এবং এটাও জানলাম যে আমাদের দেশে
প্রথম সমস্যা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে টিচারের ট্রেনিং। টিচার যে কেউ হতে পারে কিন্তু তাকে ট্রেন করতে হবে। ট্রেন করাটাতে আমাদের একটা বিশাল গ্যাপ থাকে যার ফলে পুরোটা অংশই মানে বিদেশ থেকে আলাদা হয়ে যায়, আমাদের পুরো প্যাকেজটাতেই আলাদা আমরা। এখানেই পার্থক্য, যেন ওখানে বাচ্চা দিয়ে মানুষ স্যাটিসফাইড থাকে, ওখানে ডে কেয়ারে দিয়েও মানুষ অনেক খুশিতে অফিসে যেতে পারে, যেটা আমরা পাচ্ছি না। কারণ আমাদের টেনশন হয় যে আমি যার হাতে দিয়ে যাচ্ছি যে আমার বাচ্চাটা যথেষ্ট তার নলেজ আছে কিনা বাচ্চাটা রাখার মতো। আহ আর সেলিম মিয়া ভাই বলেছেন, আর ইউ অর্গানাইজিং এনি প্যারেন্টস টিচার মিটিং? আচ্ছা, প্যারেন্টস টিচারও মিটিং হয় কোনো, মানে কোনো মান্থলি কিংবা উইকলি কোনো প্যারেন্টস টিচার মিটিং আছে? যেরকম আমাদের নর্মাল স্কুলে তো হয়, প্যারেন্টস টিচার মিটিং থাকে। তো এমনিতে কি এই এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে কি থাকে? আমার কথা কি ক্লিয়ার আপনার কাছে? আমি না কোশ্চেনটা ঠিক বুঝতে পারিনি আসলে। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে প্যারেন্ট কল করে কথাটা একটু মিটিং ভেঙে করা হয়। যাচ্ছে তো। আচ্ছা, স্কুলে যেরকম টিচার্স মিটিং থাকে, প্যারেন্টস এন্ড টিচার্স মিটিং, বাচ্চার ফিডব্যাক দেওয়ার জন্য, হ্যাঁ, সেটা কি ছোটদের ক্ষেত্রেও থাকে? কোনো মিটিং ডে হ্যাঁ, সেট করা আমাদের হয়? এখানেও প্যারেন্টসদের মিটিং হয়। এখানে প্যারেন্টস মিটিংটা আসলে আমাদের ঢাকায় যেভাবে হয় সেভাবে হয় না, বাট প্যারেন্টস মিটিং হয় বিভিন্ন আমাদের সেমেস্টার ওয়াইজ। এক সেশন সামারের পরে আমরা একটা প্যারেন্টসকে বলি যে তোমাদের কিছু আছে কিনা। সেদিন সাধারণত সকাল থেকে বন্ধের দিনে বেশিরভাগ হয়, একটা প্যারেন্টস ডে থাকে। যদি প্যারেন্টসদের কিছু কোশ্চেন থাকে, তারা আমাদের ইমপ্রুভমেন্টের জন্য কিছু বলতে চায়, তখন তারা সেই দিনে এসে আমাদের সুপারভাইজারকে সঙ্গে যোগাযোগ করতে পারে। তারা যদি কোনো টিচারের সাথে কিছু বলতে চায়, তাকে বলে রাখে যে আমাদের কথা বলার জন্য ওই ক্লাসে ওই টিচারকে আমি চাচ্ছি, তখন তারা মেনশন করে রাখে, তখন আমরা গিয়ে তাদের সাথে মিটিং করি। কিন্তু এভাবে আমাদের প্রতিটা প্যারেন্টস আসে রিপোর্ট কার্ড দেওয়ার ব্যাপারটা থাকে না। আমাদের হোল ডে প্যারেন্টসদের থাকে, এবং তখন কফিও অফার থাকে প্যারেন্টসদের জন্য, তার স্ন্যাক্স থাকে, এনি টাইম দে ক্যান কাম, একটা টাইম ফিক্স থাকে সকাল থেকে দুপুর পর্যন্ত তারা আসতে পারে। এবং তারা কোন টিচারের সঙ্গে কথা বলতে চায় তারা সাধারণত মেইল করে বা কোনো মেসেজ দিয়ে সেটা ইনফরমেশনটা আমাদের আগেই জানিয়ে দেয়, তখন আমরা টপিকে ওই প্যারেন্টসকে বলি। আচ্ছা, সেলিন আহমেদ আপা একটা কোশ্চেন করেছেন, বাচ্চাদের জন্য কোনো কারিকুলাম ফলো করা হয় কি? এটার উত্তরটা আসলে আপনি আগেই দিয়ে ফেলেছেন, যে কারিকুলাম ফলো করা হয় কিনা। একটা ফিক্স তো সেট অফ গোলস থাকে যেটা অ্যাচিভ করতে হ্যাঁ, হয়। কারিকুলাম আমাদের ফলো করতেই হয়। আহ, আসলে কারিকুলামটা ফলো না করে কোনো উপায় থাকে না, যেখানে এখানে যে কটা মন্টেসরি স্কুল আছে, প্রি স্কুল বা ডে কেয়ার যেটাই আছে, ওদের যে কারিকুলাম আছে তাদের ফলো করতে হয়। কারণ ইন্সপেকশন করতে হেলথ থেকে, এডুকেশন মিনিস্ট্রি থেকে প্রতি বছরই বিভিন্ন সেশনে 2-3 বার করে তারা আসে। সামারে দুবার, উইন্টারে দুবার, তার বিভিন্ন আচ্ছা, টাইমে আর কি। ওরা 3-4 মাস পরপরই তারা দুবার করে আসে, এবং ওরা কিন্তু আগে থেকে বলে আসে না যে আজকে আমরা আসবো। সো এনি টাইম দে ক্যান কাম। এবং ওরা কিন্তু বাচ্চাদের মেডিসিন থেকে আরম্ভ করে, ইভেন মেডিসিনটা ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী দিচ্ছি কিনা, ডোজ লেখা আছে কিনা, ডেট এক্সপায়ার আছে কিনা, এবং যা খাবার দিচ্ছি আমরা, এবং ইভেন ওয়াশরুমের আইটেমগুলো ওদের কিছু ইনস্ট্রাকশন আছে সেভাবেই আছে কিনা, সবকিছু ওদের ইন্সপেকশন হয়। যদি কোনো একটা সার্টেন পয়েন্ট আছে, তার নেগেটিভ যদি কিছু পয়েন্ট পেয়ে যায়, তাহলে এমনও হতে পারে সেটা ফাইন হবে এবং তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। সো এখানে আমাদের এই পলিসিগুলো যেগুলো আমাদের জন্য দেয়া থাকে, সেগুলো ফলো করা ছাড়া অন্য অপশন থাকেই না। কারণ যদি হয়ে এমন হতে পারে আমাকে তারা বলে দিল ফাইন করে যে আই এম নট মানে অ্যালাউড টু ওয়ার্ক হিয়ার এনিমোর, কারণ আমাকে দিয়ে এই নেগেটিভ পয়েন্টগুলো হয়েছে। সো প্রতিটি টিচারকেও কেয়ারফুল হতে হয় সে যেন নেগেটিভ পয়েন্ট না পায়, এবং পাশাপাশি স্কুলটাকেও কেয়ারফুল হতে হয়, যে সুপারভাইজার থাকে তাকেও ইন্সপেকশন করতে হয় টিচারগুলো সবকিছু ফলো করছে কিনা। আদারওয়াইজ ওদের অথরাইজেশন থাকে, ওদের অ্যালাউ করলো কিনা, এই আদারওয়াইজ খুব প্রবলেম হয়ে যাবে, ওদেরকে ডিসমিস করে দিবে, ওদেরকে লাইসেন্সই ক্যান্সেল করে দিবে। এখানে আরেকটি কমেন্ট এসেছে শামিমার নিপা, উনি বলেছেন, আমাদের দেশে তো ডে কেয়ারে বেবি দিলে মানুষ বলে বেবি নিলে কেন, তার নিচে না করা। এটা তো বলেই, কারণ আমাদের দেশে ডে কেয়ারের স্ট্যান্ডার্ড ভালো না, এই জন্য মানুষ বলে যে বেবি নিলে কেন, টাইম দিতে যদি না পারো তাহলে বেবি কেন আছে। তো কথাটা বলে, এই জন্যই তো মাদের ক্যারিয়ার এবং বেবি সবসময় কনফ্লিক্ট করে যে সে কোনটা পছন্দ করবে, কারণ আমাদের ভালো ডে কেয়ার, ভালো প্রি স্কুল নেই। খুব কম, খুবই কম আছে, এবং যেগুলো আছে ওগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, সবার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না।
কিন্তু আসলে বাচ্চাদের সঙ্গে যে টিচাররা থাকে ওদের কিন্তু ইন্টিমেট হওয়াটা খুব একটা টাফ না। আমি যখন ঢাকাতেও ছিলাম, যখন কাজ করতাম, আমি কিন্তু বাচ্চাদের সঙ্গে ফ্রেন্ডলি হওয়ার জন্য ওদের সঙ্গে হয়তো পড়াশোনার পাশাপাশি আমি সায়েন্স পড়াতাম বেশিরভাগ ক্ষেত্রেই। সায়েন্স পড়ানোর পরে কিন্তু গল্পে চলে যেতাম, তোমরা বন্ধের দিন কি করলে, তখন তোমার কি বাচ্চারা কি কার্টুন দেখে সেগুলো আমার মুখস্থ ছিল। আমি বলতো তোমাকে এই কার্টুনটা দেখেছো, তোমাকে এই মুভিটা দেখেছো, তো ওরা ভাবতো ওকে ফাইন, মিসও তো আমার মতনই। তখন কিন্তু এমন রিকোয়েস্টেও আমার কাছে প্যারেন্টসরা আসতো যে প্লিজ মিস আপনি একটা রিকোয়েস্ট করবেন, আমার ছেলেটা না চুল কাটতে চায় না, ও না খাওয়া খেতে বসে ভেজিটেবল খায় না, আপনি এমন কিছু কি বলবেন, এমন কিছু কি ওকে করতে পারেন যেন বাসায় এটা করে। তো মা কিন্তু আমাকে সে বলে যেত। এবং আমাদের সাথে কিন্তু বাচ্চাদের সাথে ফ্রেন্ডলি হওয়ার জন্য অলওয়েজ শাসন করে কিন্তু হয় না। শাসন অবশ্যই করবো, তাকে আমরা ইনস্ট্রাকশন ভালো গাইডেন্স অবশ্যই দিব, কিন্তু তার আগে বুঝতে হবে যে আমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেও আমার ফ্রেন্ড। এটা প্রি স্কুল হোক, স্কুল হোক, ডে কেয়ার হোক, যেখানেই হোক, বাচ্চাকে কিন্তু আমাদের এই জিনিসটাই বলে, আমাদের যে রেগুলার কোর্স হয়, ওকে ওর ফ্রেন্ড হওয়া লাগবে তোমার। বাচ্চাকে আগে এমন ভাবে তুমি বড় করবে যেন সে এসে হাঁক দেয়। এবং আমাদের যখন মাঝে মাঝে ডে কেয়ার বন্ধ থাকে তখন কিন্তু প্যারেন্টসরা বলে ও সকালে এসে শু পরে রেডি, দে ওয়ান্টস টু ডে কেয়ারে যেতে চায়, তারা মিস করছে। তো আমরা চাই যে আমাদের সঙ্গে বাচ্চাদের রিলেশনটা এমন হবে না যে বাচ্চা আমাদেরকে নিয়ে চিন্তা করবে আমি যাব না, কান্নাকাটি করুক। সো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে বাচ্চাদের সব টিচারদের জন্য আসলে যারা বাচ্চাকে টেক কেয়ার করছে ওদের সাথে ফ্রেন্ডলি হওয়া, তার ইমোশনটা, তার ভালো লাগা, তাদের ডিমান্ডটাকে বোঝা, এবং তাকে কিভাবে ডিমান্ডটা বেশি হয়ে যাচ্ছে, খারাপ হচ্ছে, সেটাকে এমনভাবে গাইডেন্স দেয়া সেই জন্য না মনে করে ও অলওয়েজ প্যারেন্টসরা আমাকে তো নাই বলবে, এই থিওরিতে যেন বাচ্চারা যেতে না পারে। আমাকে তাদের বাধা দিবেই, এটা ভালোর জন্য হোক, কখনো আমাদের হ্যাপি করতে পারবে না। সো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আসলে বাচ্চাদের টেক করার জন্য ওদের ফ্রেন্ড হওয়া লাগবে, ওদের সাইকোলজিটা বোঝা লাগবে। স্পেশাল বাচ্চাকে বোঝার জন্য আমাদের বোঝা, এক একটা বাচ্চা কিন্তু, একটা বাচ্চাকে আমি হ্যান্ডেল করতাম, সেই বাচ্চাটা এমন ছিল, সে বাচ্চা সব অনেক টিচারকে মারতো, কামড় দিয়ে বসতো। এবং একটা সময় আমি যে টডলারে কাজ করি বেশিরভাগ ক্ষেত্রে, আমাকে সেখান থেকে নিয়ে সেই স্পেশাল বাচ্চাকে ডিল করার জন্য আমি 2 মাস সে 1-to-1 টিচার হিসেবে সে তার সঙ্গে ছিলাম। এবং সে এমনও ছিল বাচ্চা বার্থডে করবে, সে ভয় পাচ্ছে, ওর প্যারেন্টস বলেছিল মিস আপনি কিন্তু আজকে একটু এক্সট্রা টাইম কাজ করবেন, কারণ আমি চাই না যে ওর বার্থডে এখানে করবো ফ্রেন্ডের সঙ্গে, সে কোনো প্রবলেম করুক। সো তার সাইকোলজি গুলা, সে কেমন করে খেলতে পছন্দ করে, কিভাবে সে বাচ্চাদের সঙ্গে খেলবে, সে কোনটা কেন করছে, সে যখন খেলা ছুঁড়ে মারছে সে কেন মারছে, তার সাইকোলজিটা বোঝা খুব দরকার। সে কি ডিমান্ড করে করছে, তার স্যাডনেসটা কি, সে কোন নেগেটিভ ফিলিংস থেকে এটা করছে, সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাকে হ্যান্ডেল করা কিন্তু খুব টাফ আমার কাছে মনে হয় না। বুঝতে পেরেছি। আরো প্রশ্ন আছে, হোয়াট আর দ্য ইস্যুস রিফ্লেক্টেড ইন দ্য প্রোগ্রেস রিপোর্ট? আচ্ছা, প্রোগ্রেস রিপোর্টটা যে আপনারা দেন, মানে এই যে ছোট ছোট বাচ্চাদের রিপোর্ট লেখেন, সেটার মধ্যে কি কি ইস্যু, কি কি টপিকের উপর বাচ্চার প্রোগ্রেসটা থাকে সেটা জানতে চাচ্ছি। এটা আসলে অনেকটা ডিপেন্ড করে বাচ্চাটার প্রবলেমটার উপরে। এটা সব বাচ্চার জন্য ফিক্স না, সব বাচ্চার জন্য ফিক্স না। যে বাচ্চাটা হয়তো নন ভার্বাল তার জন্য থাকে, তো আমরা আজকে কতবার তাকে রিপিট করলাম এই ওয়ার্ড গুলো, তারপর সাইন ল্যাঙ্গুয়েজ আমরা কোনটা কোনটা ট্রাই করেছি মেনশন থাকে, সেটা সে কেমন ভাবে রেসপন্স করলো, দেখালো, বুঝাতে পেরেছে কিনা তারপরে সেটা কিছু বাচ্চা থাকে, কোনো তার খাবার নাম ধরে ডাকলে সমস্যা, তাকাচ্ছে কিনা, হ্যাঁ কোনো সেটা, বাচ্চা খাবার খাওয়ার সময় খাবারের স্পুন ধরলো কিনা, করলো এরকম কিনা, তাকে ডিপেন্ড করছে তার ক্যারেক্টারের উপরে, সেই অনুযায়ী একটা চার্ট বানিয়ে দেয়, সবার জন্য সেম হয় না এটা। আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা অনেকক্ষণ অলরেডি কথা বলে ফেলেছি, 1 ঘন্টা 12 মিনিট। আমার মনে হয় লাইভটা আমরা এখানে শেষ করতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার কাছে মনে হয় যে প্যারেন্টস যদি এটা ভালো করে দেখেন, একটা জিনিস আইডিয়া করতে পারবেন যে কত পার্থক্য, আর পার্থক্যটা কেন, এবং পার্থক্যটা ঠিক করার জন্য আমাদের কিছু স্টেপ নেওয়া উচিত। এটা কিন্তু খুব কঠিন না। আহ, যারা টিচার হয়ে আসে তারা অবশ্যই যোগ্য, কিন্তু সমস্যা হচ্ছে তাদের যে ট্রেনিং গুলো থাকে না, যে ট্রেনিং এর ব্যবস্থা থাকে, তারা যদি জানে যে কিভাবে আসলে হ্যান্ডেল করতে হবে, তাহলে তারা ঠিকই কাজটা পারবে, কারণ এটা এত ডিফিকাল্ট কিছু না। আর হ্যাঁ আহ, সেটাই, আর এটা হয়ে যায়। এটা এটা হয়ে যায়, সেটাই। কিন্তু আরো প্রশ্ন আছে সেরেমিয়া ভাইয়ের, হোয়াট আর দ্য পার মান্থ টিউশন ফিজ, অ্যাডমিশন ফিজ ফর প্রি স্কুল? একটু যদি খরচ সম্পর্কে বলতেন, এটা আসলে একটা কোয়েশ্চেন যে মন্টেসরিতে কি আসলে রয়েছে? এভাবে খরচটা, খরচটা আসলে বলাটা এখানে একটু ডিফিকাল্ট, কারণ এখানে হচ্ছে খরচটা তো ডিপেন্ড করছে এখানকার আর্নিং এর উপর বেস করে ওরা একটা প্রাইস ফিক্স করে, সেটার সঙ্গে হচ্ছে ঢাকার কম্পারিজন করে খুব একটা কিছু হবে না। কিন্তু এখানে যেটা চার্জ করে মন্টেসরিটা মোস্ট অফ দ্য কেসে ডে কেয়ার থেকে একটু বেশি হয়। কিন্তু সব আবার কিছু ডে কেয়ারও আছে একটু এক্সপেন্সিভ,
অনেক ডে কেয়ার থাকে, ওরা একটা লাইক প্রি স্কুলের মতনই থাকে। তো ডিপেন্ড করছে এটা প্রতিটা ডে কেয়ার ইভেন মন্টিসরিরও তারা কেমন ফ্যাসিলিটিস দিচ্ছে। আমাদের যেমন ঢাকার স্কুল ওয়াইজ কিন্তু স্যালারি সেম হয় না, তাদের বাচ্চাদের টিউশন ফিটা সেম হয় না, সেরকম এখানেও কিন্তু টিউশন ফিটা সেম হয় না, একটু তো ভ্যারি করেই। আর তো তবুও এইভাবে করে যদি আসলে গভর্নমেন্টের আইডিয়া সাপোর্টও থাকে দিতেন যে কিছু। বাচ্চার কি কিরকম, মানে ১ মাস রাখতে হয়তোবা ১ মাস কেউ মন্টেসরি প্রি স্কুলে বাচ্চাকে রাখতে যাচ্ছে, একটা ৫ বছরের বাচ্চাকে, তাহলে তার আনুমানিক টিউশন ফিস ডলারেই শুনি কিরকম হতে পারে, একটু আইডিয়া যদি আহ, আনুমানিক কিরকম এখানে হয়? যে বাচ্চাগুলো প্রি স্কুলে যদি দেয়, আমাদের এখানে কিন্তু ঢাকায় যেমন মান্থলি পেমেন্ট হয়, এটা মান্থলি পেমেন্ট হয় না, এটা হয় হচ্ছে আপনার পার ডে। এখানে পার ডে ক্যালকুলেট করা হয়। তো কেউ যদি প্যারেন্টস বলে যে ফাইন আমি আমার বাচ্চাকে সপ্তাহে 3 দিন পাঠাবো, 5 দিন হুম। পাঠাবো না, দে ক্যান গো টু ফর দ্যাট অপশন, সেটাও যেতে পারে। এখানে দেখা যায় আসলে পার ডে অ্যাপ্রক্সিমেট খরচ প্রায় এখানে মন্টেসরিতে $40 থেকে $60 মতো চলে যেতে পারে, ডিপেন্ড করে, 30 থেকেও যায়, কিন্তু বেশি মন্টেসরির জন্য এটা অ্যারাউন্ড 40 মতো যায়। একটু বেশি, মানে এভারেজ ডে কেয়ার থেকে আমি জানি মন্টেসরিতে খরচটা একটু বেশিই হয় প্যারেন্টস এর। মানে এভারেজে হয়, সব অনেক ডে কেয়ারও আছে বেশিও হয়। এর চেয়ে বেশি খরচ হয়। আচ্ছা, তার মানে আমরা ধরতে পারি হ্যাঁ, অ্যাপ্রক্সিমেটলি 40 to এটা ডিপেন্ড 50। করছে ওদের টোটাল ফ্যাসিলিটিস, ওদের এনভায়রনমেন্ট, এরিয়া, সবকিছুর উপর ডিপেন্ড করে ওরা কি কি অফার দিচ্ছে। কারণ সেটা এখনো আমাদের এরকমও দেশেও হয় তাই, রুমগুলো থেকে আমাদের লাইভ দেখতে পারে ইংলিশ প্যারেন্টসরা। মিডিয়াম, বাংলা মিডিয়াম সবগুলোতেই খরচে বিভিন্ন রকম খরচের স্কুল আছে, ওখানেও তাই। তবে একটা মোটামুটি আইডিয়া পাওয়া গেল, এবং অনেক এক্সপেন্সিভ আমাদের সাথে কম্পেয়ার করলে তো অবশ্যই এখানে অনেক বেশি। প্রাইভেট ছাড়া এখানে কিন্তু আবার গভর্নমেন্ট ডে কেয়ারের মতনও আছে একটা, সেখানে কিন্তু আবার প্রাইসটা একটু কম হয়, প্রাইভেট একটু বেশি হবে। তো এইভাবে স্কুলও যেমন হয়, তো গভর্নমেন্ট আর প্রাইভেট একটু প্রাইস ভ্যারি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ডে কেয়ার গুলো প্রাইভেটে বেশি হয়। এই জন্য আর ইভেন আচ্ছা। আমাদের এরকমও আছে যে যখন ডে কেয়ার প্রাইভেটটা হচ্ছে, যাদের একটু আর্নিং এর প্রবলেম থাকে, এখানে কিন্তু গভর্নমেন্ট থেকে যদি প্যারেন্টস একজন কাজ করে আর একজন কাজ করছে না, সেখানে গভর্নমেন্ট সাপোর্ট পায়। সো এখানে কস্টটা শুনতে যেরকম লাগে, প্যারেন্টস আসলে এটা কন্টিনিউ করতে অত না, কারণ এখানে গভর্নমেন্ট সাপোর্ট ব্যাপারটা অন্যরকম, বাচ্চাদের জন্য আবার গভর্নমেন্ট থেকে একটা সার্টেন অ্যামাউন্ট পায়। ওটা ওদের ডে কেয়ারে যে কস্টিং থাকে অনেকটাই তার আসলে গভর্নমেন্ট অনেকটাই থেকে তারা কভার। আচ্ছা, কভার আচ্ছা। করে দিতে পারে। ঠিক আছে। আসলে একেক দেশের একেক নিয়ম। আজকে আমরা কানাডা জানলাম। সামনে আমার অন্যান্য দেশের তো স্পেশালিস্ট আনার অনেক ইচ্ছা আছে। এবং ডিফারেন্ট, ডিফারেন্ট বিষয়ে ইচ্ছা আছে। কারণ আমরা বাংলাদেশে বসে আসলে বিদেশ নিয়ে অনেক রকম স্বপ্ন দেখি। হ্যাঁ, মনে বাচ্চাদের সঙ্গে আসলে অ্যাক্টিভিটিস এর কথা বললে শেষ কি হয় জানি না। আছে, অনেক কিছু ভাবি, মানুষের মুখে অনেক কিছু শুনি। সরাসরি যে কাজ করে তার মুখে শোনার মানে আইডিয়াটা ভিন্ন হয়। তার সবকিছু কনসেপ্টই চেঞ্জ হয়ে যায় তখন। এজন্যই আজকে আমার এটা অ্যারেঞ্জ করা। আপনাকে আসার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আমি লাইভটা এখানেই শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, আর যদি আমাদের কাছে রিকোয়েস্ট আসতে পারে যে আপনার সাথে আবার একটা লাইভ করার জন্য, এরকম অনেকের ক্ষেত্রে এসছে যে আরো কিছু নলেজ তাদের দরকার। সেক্ষেত্রে যদি এমন ইনবক্স আসে তাহলে আমি অবশ্যই আবার আপনাকে ইনভাইট করে নিয়ে আসবো। আহ, ঠিক আছে, সবাইকে বাই বাই। বাচ্চাদের অ্যাক্টিভিটিস এর জিনিস বললে সারাদিনও ওদের অ্যাক্টিভিটিস এর কথা শেষ করা যাবে না, কারণ সবকিছু বলতে গেলে অন্য টপিক নিয়ে কথা বলা যায় না। ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটিস গুলো সাথে কথা বলে শেষ হয় না। প্রয়োজন হলে আমরা আবারও বসতে অবশ্যই পারবো। এই কথার কোনো শেষ থাকবে না, মানুষের কোশ্চেনও শেষ থাকবে না, অ্যান্সারও শেষ থাকে না, এটাই হ্যাঁ, নর্মাল। এটাই নরমাল। আর বাচ্চাদের নিয়ে তো আরো থাকে না। কারণ বাবা বাবা মা বাচ্চাকে নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন হুম, থাকে, এবং এই ছোট বাচ্চাদের বিষয়টা আসলে খুব বেশি মানে দুশ্চিন্তায় ফেলে দেয় প্যারেন্টস কে, যে কিভাবে আমি তাকে বেস্ট অপশনের মধ্যে ফেলতে পারি, আমার এফোর্ড করা সম্ভব কিনা, এটা মানুষ অনেক কিছু ভাবে। এই জন্য আজকে আমার এটা অ্যারেঞ্জ করা, এবং আমি এক্সপেক্ট করি যে যারা ডে কেয়ার সেন্টার খুলেছেন কিংবা যারা প্রি স্কুল চালাচ্ছেন, তারা একটু এভাবে ফলো করার চেষ্টা করেন যেন প্যারেন্টস একটু রিল্যাক্স থাকতে পারে। অবশ্যই সেটাই। আমার কথা বলে ভালো লাগলো। আমি নেটওয়ার্কের জন্য অনেক কথাই ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না, তখন হয়তো মিক্স করে অ্যান্সারও দিয়েছি, আমি গেস করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি যে হয়তো এটাই জানতে চাচ্ছে। যদি কোনো কিছু এলোমেলো বা ভুল বলে থাকি, সেটা হোপফুলি আপনারা না, না, কনসিডার আপনি করবেন। এলোমেলো কিংবা ভুল বলেননি। নেটওয়ার্ক এরকম সমস্যা হয়। অনেক দূরের দেশ তো এইজন্য। আচ্ছা, আজকে এখানেই খোদা হাফেজ। হ্যাঁ?